আসসালামু আলাইকুম রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন লাইভ ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা ইউনিট 3 এর লেসন 2 এর বি, মাইকেল ফেলপস আর উসাইন বোল্টের সম্বন্ধে লেখা অলিম্পিক গেম সম্বন্ধে পড়ব। চলো কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাই। প্রথমত সবসময় আমরা যে কাজটা করি, সবসময় আমরা ভোকাবুলারিটা পড়ার চেষ্টা করি। এখন এই ভোকাবুলারি থেকে আমরা যেটা করব, আচ্ছা দেখো এখানে আমরা শব্দার্থগুলো একটু দেখি। শব্দার্থগুলো যদি একটু দেখি তাহলে এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাবো, আমাদের এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, তাই না? কিছু ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডগুলোর মধ্যে একটু খেয়াল করি, ইম্পর্টেন্টগুলো বলে দিব যেগুলো এগুলো ইম্পর্টেন্ট। দেখো অডিয়েন্স, অডিয়েন্স শব্দের অর্থ হচ্ছে দর্শক মণ্ডলী। শ্রোতা বলি আমরা, যারা শুনে তারা হচ্ছে শ্রোতা, আর তারা তো শুধু দেখে না, শুনেও, তাহলে দুইটা মিলে দর্শক মণ্ডলী বলাই বেটার। হু ওয়াচ অর লিসেন টু এ পার্টিকুলার প্রোগ্রাম, যারা প্রোগ্রামে উপস্থিত থাকে। এখানে প্রোগ্রাম বানানটা দেখো, অর সি অর হিয়ার পার্টিকুলার ওয়ার্ক অফ আর্টিস্ট, কোনো একজন শিল্পীর কাজ দেখেন যিনি, তারাই দেখেন বা শুনেন, তারাই হচ্ছে অডিয়েন্স। এখান থেকে আমরা ভিউয়ার্স তো সবসময় আমরা জানি, স্পেকটেটরস বা দর্শক, এটাকে একটু ভালো করে মনে রাখতে হবে। কিন্তু এখানে মনে রাখার বিষয় হচ্ছে যাদের কাজ মানে যারা কাজ দেখে তাদেরকে বলা হয় স্পেকটেটরস, আর যারা কাজগুলো করছে মানে যারা আর্টিস্ট যারা, তাদেরকে বলা হয় পারফর্মার। তাহলে এখানে খেয়াল রাখতে হবে স্পেকটেটরস আর পারফর্মার একে অপরের অ্যান্টোনিম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্যাপটিভেট মানে হচ্ছে মুগ্ধ করা, বিমোহিত করা, চার্ম, তাই না? অ্যাট্রাক্ট করা, আকর্ষণ করা। এনশান্ট মানে হচ্ছে আনন্দ দেয়া। এখানে মোহিত করা মানে হচ্ছে মন হরণ করা, বা কি বলে এটাকে কি বলা হয়, মনোমুগ্ধকরণ, তাই না? মনোমুগ্ধকরণ, মনকে আকর্ষণ করা, কাজের মাধ্যমে মনকে আকর্ষণ করা। এনশান্ট শব্দের অর্থ আনন্দ দেয়া বা মনকে আকর্ষণ করা। আর যদি ঘৃণা তৈরি করা বোঝায় তাহলে সেটা হবে হচ্ছে ডিসগাস্ট। ডিসগাস্ট যদি ঘৃণা তৈরি করা বোঝায়, কাজের মাধ্যমে কারো কাছে যদি নিজের কাজের প্রতি ঘৃণা তৈরি করা বোঝায়, বা আমার প্রতি যদি কারো ঘৃণা তৈরি হয়ে যায়, তাহলে ইট উইল বি ডিসগাস্ট, রাইট? এটা হচ্ছে ভার্ব ফর্ম। ক্যাপটিভেট মানে মুগ্ধ করা, এটা একটু খেয়াল রাখবে। ক্যাপটিভেট। কার্টেইন মানে পর্দা, এটাকে আমরা সার্টেইন উচ্চারণ করে, এটা কোনোভাবে সার্টেইন না, ইট উইল বি কার্টেইন, দ্য প্রোনাউন্সিয়েশন উইল বি কার্টেইন, রাইট? কার্টেইন মানে হচ্ছে এমন একটা ক্লথকে বোঝায়, যেটি মূলত ঝুলে থাকে, টু কভার, ঢাকতে, ঝুলে থাকার উদ্দেশ্যকে ঢাকতে ঝুলে থাকে, এ উইন্ডো আর সামথিং, কোনো কিছু ঢাকতে যেটা কি ঝুলে থাকে সেটাই হচ্ছে কার্টেইন, রাইট? সেটা যে সুন্দর সুন্দর একদম কালারফুল পর্দাই হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আচ্ছা, কার্টেন, এটাকে স্ক্রিন, ভেইলটা মনে রাখবা, ভেইল। আমরা যে আমাদের বাসার বোম্বে শহরের উপরে যে হয়তো হিজাব বা যেটাকে দেখি না, ওইটাকেও কিন্তু ভেইল বা কার্টেন বলা যায়। নিজেকে ঢেকে রাখতে তারা ব্যবহার করে, এটা হচ্ছে কার্টেন। এটার কোনো অ্যান্টোনিম নেই। কার্টেন বানানো CURTAIN, কার্টেন। ডেকোরেটেড মানে হচ্ছে পদকভূষিত। ডেকোরেটেড শব্দের অর্থ হচ্ছে পদকভূষিত বা পদকপ্রাপ্ত। অর্নামেন্টেড উইথ মেডালস মানে অনেক, যাকে মূলত কি করা হয়েছে, মানে যিনি পদক পেয়েছেন, পদকপ্রাপ্ত, এটাকে আমরা মনে রাখবো হচ্ছে পদকপ্রাপ্ত, রাইট? এখানে এটা এমবেলিশড মনে রাখতে হবে। এইটা অ্যাডজেক্টিভ জন্য এটাও কি হবে, অ্যাডজেক্টিভ। এমবেলিশড শব্দের অর্থ হচ্ছে পদকপ্রাপ্ত। এমবেলিশড শব্দের অর্থ হচ্ছে পদকপ্রাপ্ত। যদি আমরা বলি যে কি ডেকোরেটেড পারসন, এমবেলিশড পারসন, দ্যাট মিনস এটা দ্বারা বোঝাবে পদকপ্রাপ্ত ব্যক্তি, ঠিক আছে? আনডেকোরেটেড, ডেকোরেটেড, আনডেকোরেটেড মানে যাকে সাজানো হয়েছে, কি দ্বারা সাজানো হয়েছে, পদক দ্বারা সাজানো হয়েছে। ডেকোরেটেড, আনডেকোরেটেড। এমবেলিশডটা মনে রাখবা, এমবেলিশড। তারপরে ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা। ডেফিনিশন শব্দের অর্থ সংজ্ঞা। আর ফ্রেজ বোঝায়, সেন্টেন্স বোঝায়, দ্যাট সে, যেটি বলে এক্স্যাক্টলি হোয়াট আ ওয়ার্ড। একটা ওয়ার্ড আসলে কি বোঝাচ্ছে, ফ্রেজটা দ্বারা কি বোঝাচ্ছে, ধারণাটা দ্বারা কি বোঝাচ্ছে, সেটাকেই বলা হয় হচ্ছে সংজ্ঞা। এক্স্যাক্টভাবে উল্লেখ করা। এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা করা। ক্লাসিফিকেশন শব্দের অর্থ হচ্ছে শ্রেণীকরণ। মানে এক কথায় তুমি কোনো কিছু সম্বন্ধে যখন ধারণা দিবা, তাহলে সেটা ব্যাখ্যার মাধ্যমে হোক, শ্রেণী বা টেবিলের মাধ্যমে হোক, তোমাকে সেটা তুমি আমাকে বুঝিয়ে দিবা। যখনই এইগুলোর মাধ্যমে বুঝাবা, একদম ডিপলি বোঝানোকেই মূলত সংজ্ঞা দেয়া বলা হয়, ঠিক আছে? ডিপলি বোঝানোকে আমরা সংজ্ঞা দেয়া বলবো। ডমিনেট মানে হচ্ছে আধিপত্য করা। আধিপত্য করা মানে কি একজনের উপরে আরেকজনের কন্ট্রোল নিয়ে আসা, এটাকে বলা হয় হচ্ছে ডমিনেট করা। এখানে নাউন ফর্ম হচ্ছে ডমিনেশন, এখানে হচ্ছে ডমিনেশন, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে টু কন্ট্রোল সামওয়ান। এক কথা ডমিনেট
মানেই হচ্ছে কন্ট্রোল করা। আমাদের বাবা মায়েরা আমাদের উপরে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কী করে, কন্ট্রোল করে। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করবা, এটা শিখবা, সকালবেলা ঘুম থেকে উঠে আগে খাবার খেতে হবে, হ্যাঁ, পড়তে বসতে হবে, রেডি হতে হবে, স্কুলে যাইতে হবে। এই যে আমরা একটা রুটিন বা লাইফস্টাইলের মধ্যে চলে আসি, এটা হচ্ছে তারা আমাদের উপরে ডমিনেট করেন, ঠিক আছে। আর আমরা কিসের মধ্যে আছি, ডমিনেশনের ভেতরে আছি, তাই না। পরবর্তীতে যে আমরা এখানে এখন ক্লাস নিচ্ছি, তোমাদের যখন লাইভ ক্লাস নিই বা হচ্ছে কোর্সের ক্লাস নেই, আমিও ভীষণ পরিমাণ ডমিনেশনে রাখি। এখনই কাজ জমা দিতে হবে, এই কাজ করতে হবে, বা সন্ধ্যার মধ্যে কাজ জমা দিয়ে দিবা, ঠিক আছে, না হলে হয়তো গার্জিয়ানদের সাথে যোগাযোগ করি। এই যে বিষয়টা, এটাই হচ্ছে তোমাদেরকে ডমিনেশনের মধ্যে রাখা। ডমিনেশন শব্দের অর্থ হচ্ছে আধিপত্য বিস্তার করা, আধিপত্য বিস্তার করা, কন্ট্রোল করা, কাউকে কন্ট্রোল করা, কোনো কিছুকে কন্ট্রোল করা। টু হ্যাভ মোর ইম্পর্টেন্স দ্যান আদার পিপল, মানে আমি যখন এরকম করব তখন অবশ্যই আমি তোমার কাছে ইম্পর্টেন্স পাবো, হ্যাঁ, তুমি না চাইতেও আমার কাজগুলো তোমাকে করে দিতে হবে। তখন তার মানে কি হচ্ছে, তুমি আমাকে কি করছো, গুরুত্ব দিচ্ছ, হ্যাঁ, কারো কাছ থেকে গুরুত্ব আদায় করে নেওয়া, এটাই হচ্ছে আধিপত্য করা, হ্যাঁ। কন্ট্রোল করা, রুল করা, রুল মানে শাসন বোঝায়, সাবমিট মানে ছেড়ে দেয়া, সাকাম্ব এই যে এটা খুব ইম্পর্টেন্ট বলতে অনেক বেশি ব্যবহৃত হয়। আর হচ্ছে স্যারেন্ডার, আমি যদি তোমার উপর আধিপত্য করি, তুমি আমার কাছে কি করবা, স্যারেন্ডার করবা, তুমি কি করবা, সাবমিট করবা, ঠিক আছে, তুমি হচ্ছে সাবমিট করবা। এই যে সাবমিট কথাটা বলতে আমরা সাধারণত বুঝাই কেউ কোনো বাসার কাজ করে জমা দিলে সেটা হয় সাবমিট। আসলে বিষয়টা এরকম না, সাবমিট করা হচ্ছে আমি যেটা তোমাকে বললাম সেই কাজটা করে দেয়া, তুমি আমার আধিপত্য মেনে নেয়া। আমি তোমার উপরে আধিপত্য দেখালে তাহলে আমি তোমাকে ডমিনেট করছি, কন্ট্রোল করছি, রুল করছি। তুমি কি করছো, সাকাম করছো, তুমি কি করছো, সাবমিট করছো, তুমি কি করছো, তুমি সারেন্ডার করছো। তাহলে এখান থেকে যে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, সাকাম বা সারেন্ডার, রাইট। আর এখান থেকে তুমি কন্ট্রোল বা রুল দুইটাকেই মনে রাখতে পারো, সমস্যা নেই, কিন্তু এখানে মনে রাখবা কারো কাছে গুরুত্ব আদায় করে নেয়া, কাউকে কন্ট্রোল করা, এটাই হচ্ছে ডমিনেট। আর জিমনাস্ট মানে হচ্ছে শরীর কলাবিদ। শরীর কলাবিদ বলতে হচ্ছে যারা মূলত জিমনাস্টিং বা হচ্ছে কম্পিটিশনের জন্য নিজের শরীরকে, মানে এক কথা শরীর নিয়ে হচ্ছে তোমার খেলা দেখায় আর কি, ঠিক আছে। এখানে সামওয়ান সেই ব্যক্তিকে বোঝায় হু ইজ গুড, যে হয় ভালো, অ্যাট জিমনাস্টিক অ্যান্ড কম্পিটিশনে অনেক বেশি ভালো, তিনি হচ্ছেন শরীর কলাবিদ। এটাকে অ্যাথলিট বলা হয়, অ্যাথলিট বা অ্যাক্রোবেট, অ্যাথলিট বা অ্যাক্রোবেট। এখান থেকে খেয়াল রাখবে জিমনাস্ট শব্দের সিনোনিম হচ্ছে অ্যাথলিট। অনেকে অ্যাথলেটিক বলে, অ্যাথলেটিক ওটার মিনিংটা আলাদা, তুমি জাস্ট শুধু অ্যাথলিট বলবা, এটার কোনো অ্যান্টোনিম নাই। তাহলে অ্যাথলিট, অ্যাক্রোবেট আর হচ্ছে জিমনাস্ট। এটা লিগেসি, লিগেসি মানে হচ্ছে অবস্থান, আর সিচুয়েশন দ্যাট ওয়াজ কজড বাই সামথিং ফ্রম অ্যান আর্লিয়ার টাইম, মানে পূর্ব থেকেই মূলত তোমার যে অবস্থানটা সেটাই হচ্ছে তোমার লিগেসি, পূর্বের অবস্থান। যেমন ধরো ক্লাস 5-এ থাকা অবস্থায় তোমার রোল ছিল 1, ক্লাস 9-এ উঠে তোমার রোল হয়ে গেছে 5, আবার ক্লাস 10-এ উঠে তোমার রোল হয়ে গেছে 1। এখন কথা হচ্ছে যে ক্লাস 9-এ তোমার লিগেসি ছিল হচ্ছে কত, 5, ক্লাস 5-এ তোমার লিগেসি ছিল 1, আবার বর্তমানে তোমার লিগেসি কত হয়ে গেছে, তোমার লিগেসি বা অবস্থান হয়ে গেছে 1, ঠিক আছে। এইভাবে মনে রাখবা লিগেসি। আর সিচুয়েশন বোঝায়, এটার হচ্ছে পজিশন, লিগেসি আর হচ্ছে পজিশন সেম, তোমার অবস্থানকে বোঝাচ্ছে, এটার কোনো অ্যান্টোনিম আমরা কোথাও ব্যবহার করতে পারি না। মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়, মেমোরেবল শব্দের অর্থ হচ্ছে স্মরণীয়, এর যেটা ভোলা যায় না, হ্যাঁ, যেটা খুব ভালো, এনজয়েবল বা আনইউজুয়াল, অস্বাভাবিক কিছু একটা, অ্যান্ড ওর্থ রিমেম্বারিং এবং মনে রাখার যোগ্য। ওর্থ রিমেম্বারিং শব্দের অর্থ হচ্ছে মনে রাখার যোগ্য। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আনফরগেটেবল যেটা ভোলা যায় না, আর এটার অ্যান্টোনিম হচ্ছে ফরগেটেবল বা ইনসিগনিফিকেন্ট। এখানে মনে রাখতে হবে সিগনিফিকেন্ট শব্দের অর্থ হচ্ছে তাৎপর্যপূর্ণ, যাকে আমরা গুরুত্ব দেই সেটা অবশ্য সিগনিফিকেন্ট হবে, হ্যাঁ। মেমোরেবল, সিগনিফিকেন্ট, এখানে আমরা সিগনিফিকেন্ট অ্যাড করে নিবা, সিগনিফিকেন্ট, এটা ঠিক আছে, মনে রাখার যোগ্য। এই যে এখানে কি বলছে, ওর্থ রিমেম্বারিং, মনে রাখার যোগ্য, ঠিক আছে। আর যেটা ভুলে গেলেও সমস্যা নাই, সেটা ফরগেটেবল, মানে ভুলে গেলে কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে ফরগেটেবল, ভোলা যায় এরকম আর কি। আর যেটা ভোলা যায় সেটা ইনসিগনিফিকেন্ট, মানে সেটার খুব বেশি গুরুত্ব নেই। আর যেটা ভোলা যাবে না সেটা আনফরগেটেবল, সেটা সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ, সেটা কোনোভাবেই ভোলা যাবে না। তাহলে ওইটাই হচ্ছে আনফরগেটেবল বা হচ্ছে সিগনিফিকেন্ট। এখান থেকে আমরা ওর্থ রিমেম্বারিং মানে মনে রাখার যোগ্য, মনে রাখলে ভালো হবে, মনে রাখতে হবে, এটাকে বলা হয় হচ্ছে মনে রাখার যোগ্য, ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে পরেরটাতে, পারফরমেন্স। আচ্ছা, পারফরমেন্স শব্দের অর্থ হচ্ছে কৃতিত্ব, কোনো কিছু করে দেখানো, কৃতিত্ব। হাউ ওয়েল অর ব্যাডলি এ পারসন, কোম্পানি এটসেট্রা। হাউ ওয়েল কতটা ভালো অথবা কতটা খারাপ বুঝায়, হ্যাঁ, এটা হচ্ছে তার কৃতিত্ব। এটসেট্রা ডাজ এ পার্টিকুলার জব অর অ্যাক্টিভিটি, মানে কোনো কাজ করার সময় তুমি কতটা ভালো বা কতটুকু খারাপ, সেটার মেজারমেন্টটাই হচ্ছে পারফরমেন্স, এটাকে কৃতিত্ব বলা হয়। পারফরমেন্স কিন্তু নাউন, এটার ভার্ব ফর্ম হবে
ফর্ম। এখানে যে ফিট, হ্যাঁ আমরা জানি ডিফিট মানে হারিয়ে দেওয়া, ডিফিট শব্দের অর্থ হারিয়ে দেওয়া, সেখান থেকে ডি বাদ দিয়ে দিলে হয়ে যাবে ফিট। এখানে ফিট শব্দের অর্থ হচ্ছে কৃতিত্ব, এটা মনে রাখবা, ইম্পর্টেন্ট, ছোট্ট বাট হচ্ছে ওই যে অনেক বেশি ঝাঁঝালো, হ্যাঁ মানে ভুল হইতেই পারে, এটা মনে রাখবা। ফিট শব্দের অর্থ হচ্ছে কৃতিত্ব, আর মানে কৃতিত্ব এক কথা গেইন, যেটা আমরা যেটা অর্জন করি, হ্যাঁ গেইন, গেইনিং বলা যায়, যেহেতু আমার এখানে আমরা গেইনিং বলবো। গেইনিং সিগনিফিক্যান্ট কিন্তু ফর আনফরগেটেবলের ক্ষেত্রে যাবে, আর ফিট আসবে হচ্ছে কার ক্ষেত্রে, গেইনিং এর ক্ষেত্রে। ফিট আসবে কিসের ক্ষেত্রে, গেইনিং এর, মানে ফিট আর গেইনিং হচ্ছে সিনোনিম, কিন্তু ফেইলিউর মানে হচ্ছে ব্যর্থতা। তাহলে গেইনিং মানে অর্জন, আর ফেইলিউর শব্দের অর্থ হচ্ছে ব্যর্থতা, এটাকে আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করব। রিফ্লেক্ট দেখতে পাচ্ছি, রিফ্লেক্ট মানে হচ্ছে বিবেচনা করা, ভেবে দেখা। টু থিঙ্ক কেয়ারফুলি, অত্যন্ত সতর্কতার সাথে ভেবে দেখতে হবে, অ্যাবাউট সামথিং অর কনসিডার সামথিং, মানে এক কথায় কোনো কিছু সতর্কতার সাথে চিন্তা করা বা বিবেচনা করা, এক কথায় শেষ। তাহলে থিঙ্ক মানে কথা চিন্তা করা, কনসিডার মানে বিবেচনা করা, আর সেটা যেটা আমরা চিন্তা করবো না আমরা কি করব, যেটাকে আমরা গুরুত্ব দিব না, তাহলে সেটা হয়ে যাবে ইগনোর করা বা ফরগেট, ভুলে যাওয়া, দুইটাই ভার্ব কিন্তু, হ্যাঁ। তাহলে রিফ্লেক্ট মানে হচ্ছে বিবেচনা করা, রিফ্লেক্ট শব্দের অর্থ হচ্ছে বিবেচনা করা। অ্যাকমপ্লিশ মানে হচ্ছে গুণী বা গুণ সম্পন্ন, অ্যাকমপ্লিশড এই যে যার মধ্যে আল্লাহ গুণ দিয়ে দিয়েছেন। হ্যাভিং এ লট অফ স্কিল, যার মধ্যে অনেক বেশি স্কিল রয়েছে। তাহলে গিফটেড আমরা বলি না, আমরা যদি বলি কি গড গিফটেড, সেখানে গড অ্যাকমপ্লিশডও বলা যায়, আল্লাহ প্রদত্ত, হ্যাঁ। ট্যালেন্টেড, ট্যালেন্টেড অ্যাকমপ্লিশড, ট্যালেন্টেডের সঙ্গে অ্যাকমপ্লিশডকে মনে রেখো, ট্যালেন্টেড, হি ইজ আ ট্যালেন্টেড পারসন, এটা না বলে বলবা হি ইজ আ অ্যাকমপ্লিশড টিচার, অ্যাকমপ্লিশড পারসন, রাইট। গুণী টিচার, আর মানে এক কথায় স্কিল্ডও দেওয়া যায়, স্কিল্ড দক্ষ, স্কিল্ড, ঠিক আছে, এটাও ব্যবহার করতে পারবা। স্কিল্ড, আনস্কিল্ড, যে ট্যালেন্টেড না সে আনস্কিল্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে গিফটেড না আনস্কিল্ড, স্কিল্ড না আনস্কিল্ড, অ্যাকমপ্লিশ আনস্কিল্ড, রাইট। এরকম অ্যামেজিং, অ্যামেজিং শব্দের অর্থ হচ্ছে বিস্ময়কর, অ্যামেজিং শব্দের অর্থ হচ্ছে বিস্ময়কর বা ভেরি গুড, খুবই ভালো। স্পেশালি ইন অ্যান আনএক্সপেক্টেড ওয়ে, আনএক্সপেক্টেড ওয়ে মানে এক কথায় কোনো কাজ একদম অসম্ভব উপায়ে শেষ করে, যে করার উপায় করাকেই হচ্ছে বিস্ময়কর বলে, হ্যাঁ। মানে বিস্ময় প্রকাশ করে দেয় যে, বা বিস্ময় সৃষ্টি করে দেয় যেটা, সেটাই হচ্ছে আনএক্সপেক্টেড বা হচ্ছে অ্যামাজিং। অ্যামাজিংকে অ্যাস্টনিশিং বলা হয়, অ্যাস্টনিশিং, হতবিহ্বল হয়ে যাওয়া, হতবিহ্বল, এটা যে পজিটিভ হবে সবসময় তা না, এটা নেগেটিভও হতে পারে। অ্যাস্টনিশ কথাটা পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যামাজিং, অ্যামাজিং অবশ্যই পজিটিভ ওয়েতে ব্যবহৃত হবে। অর্ডিনারি মানে সাধারণ, সাধারণের বাইরে গেলেই সেটা হয়ে যাবে কি অ্যামাজিং, রাইট। একটুখানি ব্যতিক্রম, সাধারণের চেয়ে ব্যতিক্রম হলে সেটা অ্যামাজিং, সেটা যেটা মূলত আনএক্সপেক্টেড ওয়েতে বসে। আর এটা যে পজিটিভ বলবো কীভাবে, এই যে এখানে ভেরি গুড বুঝিয়েছে, গুড তো ভালো তাই না, ভালো বুঝায়, এই জন্য আমরা গুড যেহেতু ভালো, এটা যেহেতু অ্যাফার্মেটিভ একটা মানে পজিটিভ একটা মিনিং দিচ্ছে, এই জন্য এটা অবশ্যই অ্যামাজিংটাও পজিটিভ একটা মিনিং দিবে, ঠিক আছে। ডিবেট শব্দের অর্থ বিতর্ক করা, ডিসকাশন অফ এ পার্টিকুলার সাবজেক্ট, কোনো একটি বিষয়ের উপরে আলোচনা করা বা গুরুত্ব প্রদান করা। দ্যাট অফেন কন্টিনিউ, যেটি নিয়ে ঘটে থাকে ফর আ লং টাইম, অনেক সময়ের জন্য, হ্যাঁ। বিতর্ক বোঝাচ্ছে একটি বিষয়, সাধারণ বা একটি বিশেষ বিষয়ের উপরে গুরুত্ব, মানে এক কথায় বলতে গেলে আলোচনা করা। ইন হুইচ পিপল এক্সপ্রেস ডিফারেন্ট অপিনিয়ন, যেখানে মানুষের নিজ নিজ অনেক সময় ধরে ঘটে থাকে এমন একটি বিষয় বা এমন একটি আলোচনা যেখানে প্রত্যেকে কী করতে পারে, নিজ নিজ অপিনিয়ন বা নিজ নিজ মতামত প্রদান করতে পারে, ঠিক আছে। আর্গুমেন্ট বলা যায়, আর্গুমেন্ট বলা যায়, আর হচ্ছে অ্যাগ্রিমেন্ট, মানে এখানে বিতর্ক তোমার অ্যান্টোনিম থেকে আমরা মূলত অ্যাগ্রিমেন্টকে দেখতে পাই। অ্যাগ্রিমেন্ট মানে হচ্ছে তোমার কি স্বীকৃতি হিসেবে আমরা বলতে পারি, কোনো কিছু যখন আমরা একদম কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়া বা কোনো ধরনের বাজ বিচার ছাড়া আমরা যখন মেনে নেব, সেটা হচ্ছে অ্যাগ্রিমেন্ট। অ্যাগ্রিমেন্ট বা চুক্তি, মানে এক কথায় বিতর্ক করা এবং বিতর্কের ফলাফল হিসেবে অ্যাগ্রিমেন্টে যাওয়া। তাহলে একটা কারণ আর একটা হচ্ছে ফলাফল, যখন আমরা আর্গুমেন্ট করব তখন সেটা হবে কারণ, ঠিক আছে। আর যখন আমরা আর্গুমেন্ট বাদে যখন সরাসরি অ্যাগ্রিমেন্টে চলে যাব তখন সেটা হয়ে যাবে ফলাফল, ঠিক আছে। আমরা দেখেছিলাম না কজ আর রেজাল্ট একে অপরের অ্যান্টোনিম, একইভাবে আর্গুমেন্ট আর হচ্ছে অ্যাগ্রিমেন্ট একে অপরের বিপরীত। তাহলে ডিবেট এবং ডিবেটের পাশাপাশি অ্যাগ্রিমেন্টকে আমরা কী হিসেবে ধরতে পারি, একে অপরের অ্যান্টোনিম হিসেবে ধরতে পারি। তাহলে ফিনালে, ফিনালে শব্দের অর্থ কি, ফিনালে শব্দের অর্থ হচ্ছে পরিসমাপ্তি, ফিনালে শব্দের অর্থ হচ্ছে পরিসমাপ্তি। দ্য লাস্ট পার্ট অফ এ পিচ অফ মিউজিক, হ্যাঁ, অর অফ এ শো ইভেন্ট, কোনো একটি মিউজিক অনুষ্ঠান অথবা কোনো একটি অনুষ্ঠানের শেষের অংশটাকে বলা হয় ফিনালে, হ্যাঁ। ফিনালে মানে শেষ, ফিনিশিং বা কনক্লুশন, আমরা এটা লিখে থাকি ফিনিশিং বা কনক্লুশন, এটা কিন্তু অবশ্যই মিউজিকের ক্ষেত্রে বা কোনো একটা শো এর ক্ষেত্রে মনে রাখতে হবে। বিগিনিং অথবা ওপেনিং বলা যায়, হ্যাঁ, বিগিনিং অথবা ওপেনিং।
এটা নাউন হিসেবে কাজ করছে। লিজেন্ড শব্দের অর্থ কিংবদন্তি। সামওয়ান হু ইজ ফেমাস অর অ্যাডমায়ার্ড, প্রশংসিত। ফর বিইং এক্সট্রিমলি গুড অর ডুইং সামথিং, কোনো কিছু করার জন্য সে খুবই, কোনো ভালো কিছু করার জন্য যে বিখ্যাত, এক কথা বিখ্যাত এবং প্রশংসাপ্রাপ্ত, তিনি হচ্ছেন লিজেন্ড। এখানে আমরা আইকন কথাটাকে ব্যবহার করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ। আইকনটাকে আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ, প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আইকন মানে ভালোর প্রতীক। নোবডি আর আননোন, কেউ যদি অচেনা থাকে, অজানা থাকে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে লিজেন্ডের বিপরীত। লিজেন্ড, হি ইজ আ লিজেন্ড মানে কি, সে হচ্ছে কিংবদন্তি, সে হচ্ছে কোনো কিছুতে ভালো, প্রশংসিত, বিখ্যাত। আর যদি এরকম না হয় তাহলে সেটা হয়ে যাবে হি ইজ আননোন, হি ইজ নোবডি, রাইট। এরপরে দেখো স্প্রিন্টার মানে হচ্ছে দৌড়বিদ, আর সামওয়ান হু রানস ইন ফাস্ট রেসেস, অনেক দ্রুত দৌড়ায়, ওভার শর্ট ডিস্টেন্স, হ্যাঁ, ছোট্ট একটা দূরত্বে যে অনেক বেশি জোরে দৌড়াতে পারে তাকে বলা হয় হচ্ছে স্প্রিন্টার। শুধু জোরে দৌড়ালেই কী হবে, স্প্রিন্টার হবে না, সেখানে শর্ট একটা ডিস্টেন্স থাকতে হবে, সামান্য দূরত্ব। এখানে রেসার বলা হয়, এখানে অ্যান্টোনিম নাই। আর আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব, যা পূর্বে কখনো ঘটে নাই। প্রেসিডেন্ট মানে হচ্ছে যেটা পূর্বে ঘটে, নেভার হ্যাপেন বিফোর, কখনোই পূর্বে ঘটেনি। আর নেভার হ্যাপেন সো মাচ, এত বেশি কখনো ঘটেনি, এরকম বোঝায়। আনপ্যারালালড মানে সবার সমান নয়, সবাইকে ছাড়িয়ে যাওয়ার মতো, এটাকে বলা হচ্ছে আনপ্রেসিডেন্ট বা হচ্ছে আনপ্যারালালড অ্যাডজেক্টিভ। আর এটার বিপরীত হচ্ছে ইউজুয়াল। তাহলে আমরা এখানে আনইউজুয়াল বলা যায়, কিন্তু আনইউজুয়ালটা আবার নেগেটিভ অর্থ দিয়ে দেয়। আনইউজুয়াল অস্বাভাবিক বোঝায়, হ্যাঁ, বাজে দিকটাও আসতে পারে, এজন্য এটাকে আমরা স্কিপ করে যাব, আনইউজুয়ালকে না নেওয়াই বেটার। এখন আমরা প্যাসেজে চলে আসছি। আমরা দেখব হচ্ছে এখন আমরা খুব দ্রুত, তোমাদের কাজ হচ্ছে আমি এখান থেকে আমার মতো করে পড়িয়ে দিব, তোমরা প্রথমে হচ্ছে এই ইয়াটা দেখে, বই সামনে রেখে আগে সেটা পড়ে নিবা, পড়ে নেওয়ার পরে আমাদের ক্লাসটা দেখবা, ক্লাসটা দেখার পরে যে লাইনগুলো ধরে ধরে বোঝানো হয় সেই লাইনগুলোতে মার্ক করে নিয়ে পরবর্তীতে তুমি নিজে আবার বই পড়ে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা এইখানে দেখে প্লাস আমার ক্লাস দেখে মাথার মধ্যে নিয়ে নিবে এবং পরবর্তীতে এই জিনিসটা মাথায় নিয়েই পরীক্ষার হলে যাবে, ঠিক আছে? উইথ দ্য কার্টেইন ক্লোজিং, উইথ দ্য কার্টেইন ক্লোজিং, কার্টেন ক্লোজিং মানে হচ্ছে জবনিকা পর্দা বন্ধ হওয়া, হ্যাঁ, জবনিকা পর্দা বন্ধ হওয়া মানে হচ্ছে তোমার খেলার শেষ হয়ে যাওয়া, এক কথায় খেলা শেষ হয়ে যাওয়া। কার্টেন্স ক্লোজিং অন দ্য 2012 লন্ডন অলিম্পিক, 2012 সালের লন্ডন অলিম্পিকের জবনিকা পর্দা বন্ধ হওয়ার পরেও, জবনিকা পর্দা পড়ে গেলেও, পড়ে যাওয়া মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। ইটস ইম্পসিবল নট টু লুক ব্যাক মানে পিছনে তাকিয়ে দেখাটা অসম্ভব। পিছনে না তাকিয়ে দেখা মানে কী ঘটলো সেটা স্মরণ না করে ফেলে রাখাটা অসম্ভব, মানে অবশ্যই স্মরণ করতে হবে। অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স, যেটি মূলত ঘটেছে, রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স। তাহলে এখানে গ্রেটেস্ট পারফরমেন্স মানে কি, শ্রেষ্ঠ যে পারফরমেন্সগুলো ছিল সেগুলোর দিকে আমরা নজর না দেওয়াটা আসলে এটা অসম্ভব। হ্যাঁ, রিফ্লেক্ট শব্দের অর্থ কি আমরা এখানে ধরে নিব, রিফ্লেক্ট শব্দের অর্থ যেটি মূলত প্রকাশ পেয়েছে, হ্যাঁ, যেগুলো মূলত ঘটেছে। এই যে দেখো তো রিফ্লেক্ট অর্থ আমরা কি পড়েছিলাম এখানে, এই যে ভেবে দেখা, মানে যে এটা আসলে ভেবে না দেখাটা অসম্ভব, অবশ্যই আমাদেরকে ভেবে দেখতে কি করবে, বাধ্য করে। হ্যাঁ, রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স বাই অলিম্পিক অ্যাথলিটস, অলিম্পিকের অ্যাথলিট বা খেলোয়াড়রা, হ্যাঁ, অ্যাথলিট মানে খেলোয়াড়রা যারা রয়েছেন তারা মূলত যা করে গেছেন এটা আসলে ভেবে দেখতে বাধ্য করবে আমাদেরকে এই লন্ডন অলিম্পিক্স। দ্য অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল মোমেন্ট, অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে অলিম্পিকের, মানে যত আছে আর কি, যত তোমার কি বলা যায় এটাকে, অলিম্পিক গেমস একদম শুরু থেকে এখনও পর্যন্ত এটার অনেক বেশি স্মরণীয় মুহূর্ত রয়েছে। অ্যান্ড অ্যাথলিটস উই উইল রিমেম্বার বাই নেম অ্যালন, শুধুমাত্র নাম শুনেই আমরা সেই অ্যাথলিটদের মনে রাখতে পারবো, ঠিক আছে? এত ভালো ভালো অ্যাথলিট বা ঘটনা আছে, অ্যাথলিট রয়েছেন। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, এবং তালিকাটা অনেক বেশি বড়সড়ই, তাই না? তালিকাটা অনেক বেশি বড়সড়ই। এরপরে কোয়াইট বিগ, মাইকেল ফেলপস, যদিও এলের পরে ও নাই কিন্তু উচ্চারণ করতে হবে মাইকেল ফেলপস, অ্যান্ড উসাইন বোল্ট, এরা দুজন হচ্ছে আর দ্য লেটেস্ট এডিশন, তারাই হচ্ছে সর্বশেষ সংযোজন টু দিস লিস্ট, এই লিস্টে অফ দ্য বেস্ট মানে সেরাদের যে তালিকা সেই তালিকায়, তাহলে এই দুজনকে মূলত সেরাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট। এখানে তোমাদের একটু বলে রাখি, মাইকেল ফেলপস তিনি সাঁতারের জন্য বিখ্যাত, তিনি হচ্ছে সাঁতার, আর উসাইন বোল্ট হচ্ছে দৌড়ের জন্য বিখ্যাত, স্প্রিন্টার, তিনি হচ্ছেন দৌড়ের জন্য বিখ্যাত।
দৌড়ের জন্য বিখ্যাত। এটা মনে রাখবা কিভাবে, তোমার কোনো বন্ধু যদি ভালো সাঁতার পারে তাকে হয়তো এই নামে ডাকতে পারো মাইকেল ফেলপসের সাথে তুলনা করে, বা হচ্ছে যে খুব বেশি দৌড়াতে পারে, তাই না, হয় না একটা ব্যাচের মধ্যে অনেকে অনেক বেশি জোরে দৌড়ায়, ছেলে হোক মেয়ে হোক, তাকে হয়তো বা তোমরা এই উসাইন বোল্টের সাথে তুলনা করে নামটা মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নতুন সংযোজন সেরাদের লিস্টে। দে মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট, মানে কি এটা স্ট্যান্ড অ্যাপার্ট মানে অন্য অন্য যে অলিম্পিক ছিল সেই অলিম্পিকের থেকে বিশেষত্ব প্রদান করে দিয়েছে। তারা এতটাই ভালো পারফরমেন্স করেছে, আমরা আলাদাভাবে অন্যান্য অলিম্পিকের থেকে এই লন্ডন অলিম্পিককে আমরা কি করতে পারি, বিশেষ বলতে পারি, স্পেশাল বলতে পারি, বা এটা হচ্ছে একদম অনন্য, ইউনিক। হ্যাঁ, ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন লাইক দিস, যদি এরকম প্রশ্ন হয় যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012, মানে এক কথায় বলতে গেলে যে 2012 সালের যে খেলা রয়েছে সেটার, সেই 12 সালের যে লন্ডন অলিম্পিক সেটার চিত্তাকর্ষক ভূমিকা, চিত্তাকর্ষক মানে একদম মন কেড়ে নেওয়া কী ছিল, পারফরমেন্স কোনটা ছিল বা খেলা কোনটা ছিল। হ্যাঁ, পারহ্যাপস সম্ভবত দ্য অ্যান্সার হবে হচ্ছে দ্য লন্ডন গেমস গ্যাভ আস, হ্যাঁ, মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট। এক কথায় বলতে গেলে মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট বলতে এরা দুজন দুই দিক থেকে এত বেশি স্বর্ণপদক জিতছে, যে মানে জিতেছিল, মনে হচ্ছিল কে কাকে ছাড়িয়ে যাচ্ছে। এই যদি একই প্ল্যাটফর্মে হতো, একই ধরনের খেলাতে হতো, আমরা বলতে পারতাম যে দুজনের মধ্যে আমাদের মধ্যে সোজা মনে হতো যে একজন ফার্স্ট হবে একজন সেকেন্ড হবে, তাই না, বা একজন একটু বেশি ফাস্ট হবে একজন একটু কম ফাস্ট হবে, তাহলে আমরা তুলনা করে একজনকে বেস্ট বলতে পারতাম। কিন্তু দুজনের সেকশনই আলাদা, দুজন দুই দিক থেকে ফার্স্ট হচ্ছেন, দুজন দুই দিক থেকে পদক জিতছেন, শুধু ফার্স্ট হয়েছেন তা না, সেকেন্ড আছে বা ব্রোঞ্জ পদকও জিতেছেন। বাট আমার কথা হচ্ছে যে যেখান থেকেই জিতুক না কেন দুজনকে কোনোভাবেই তুলনা করা যাচ্ছিল না, আবার কাউকে ছাড়ও দেওয়া যাচ্ছিল না। তো যার কারণে আমাদেরকে যে মাইকেল ফেলপস ভার্সেস এই যে উসাইন বোল্ট, তাদের দৌড়ত বা তাদের যে হচ্ছে পুরস্কার নিয়ে কি বলা যায় এটাকে, প্রতিযোগিতা, এই বিষয়টি আমাদেরকে লন্ডন অলিম্পিক গেমস আমাদের দিয়েছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ অলরেডি ডেকোরেটেড, মানে অলরেডি সুসজ্জিত। হ্যাঁ, সুসজ্জিত বলা হয়, সুসজ্জিত বলতে কি বোঝা যায়, সুষমামণ্ডিত ক্রীড়াবিদ, মানে অলরেডি তিনি অনেক বেশি অ্যাকমপ্লিশ বা পুরস্কারপ্রাপ্ত অলিম্পিয়ান। হ্যাঁ, যিনি অলিম্পিক করেন তাকে অলিম্পিয়ান বলা হয়। হু পুট দ্য ফিনিশিং টাচেস, যিনি মূলত শেষ করে ফেলেছেন অন হিজ গ্রেট অ্যাথলেটিক কেরিয়ার, এই যে তার ক্রীড়া জীবনের শেষ টেনে ফেলেছেন, মানে অ্যান্ড অ্যানাদার কেম আপ, অ্যানাদার বলতে হচ্ছে তোমার এই যে উসাইন বোল্ট কেম আপ উইথ এ নিউ ডেফিনিশন, নতুন সংজ্ঞা, কি গতির নতুন সংজ্ঞা হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি নিজেকে গতির নতুন সংজ্ঞা হিসেবে আবির্ভূত হয়েছেন। যতই গতি নিয়ে যখন কথা বলা হবে প্রথমে যে নামটা আসবে সেটা হচ্ছে উসাইন বোল্ট, রাইট, তাকে বলা হবে উসাইন। একজন হচ্ছে মাটিতে স্পিডের জন্য বিখ্যাত আর একজন হচ্ছে পানিতে স্পিডের জন্য বিখ্যাত, তারা দুজনেই খুব বেশি বিখ্যাত হয়ে গিয়েছেন। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, মানে অনেকগুলো পপুলার অলিম্পিক স্পোর্টসের মধ্যে স্প্রিন্টিং মানে হচ্ছে দৌড়, স্বল্প দূরত্বের দৌড়, অ্যান্ড সুইমিং এবং সাঁতার। স দে আর টু বিগেস্ট স্টার্স ক্যাপটিভেটিং অডিয়েন্স, মানে হচ্ছে দর্শকদের মনোমুগ্ধ করা অবস্থায় বা মনোমুগ্ধ করেছেন এমন দুইজন তারকাকে আমরা মূলত দেখে ফেলেছি। কোথায় দেখে ফেলেছি? এই অলিম্পিক গেমসে। কোথায়? স্প্রিন্টিংয়ে দেখেছি, সুইমিংয়েও দেখে ফেলেছি। দে হ্যাড অলসো ডমিনেটেড, এখানে কিন্তু হ্যাড হবে, কেন কীভাবে বুঝলাম? এখানে ডমিনেটেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর যদি ভার্বের বেস ফর্ম হতো তাহলে আমরা উড বলতাম এখানে। দে হ্যাড অলসো ডমিনেটেড দ্য 2008 বেইজিং গেমস, তারা অবশ্যই একে অপরের উপরে কি দেখিয়েছেন? তারা অবশ্যই একে অপরের উপরে প্রাধান্য বিস্তার করেছিলেন 2008 সালের বেইজিং গেমসে, মানে 4 বছর পর পর হয়তো 8-এর পরে 12-তে হয়েছে। তাহলে এখানে মূলত বেইজিং গেমসে তারা পরস্পরের উপর আধিপত্য বিস্তার করেছেন। বাট ফেলপস অ্যান্ড বোল্ট সিমেন্টেড দেয়ার লিগেসিস, হ্যাঁ, সিমেন্টেড দেয়ার লিগেসিস। তাই সিমেন্টেড দেয়ার লিগেসিস মানে হচ্ছে দক্ষতার স্বাক্ষরকে স্থায়িত্ব করেছেন। দক্ষতায় যে লিগেসি বলতে হচ্ছে এখানে দক্ষতার স্বাক্ষরকে স্থায়িত্ব করেছেন ইন লন্ডন। তারা যে আসলেই দক্ষ, তারা যে ফুরিয়ে যাননি, 2008 সালে পারফরমেন্স দেখিয়েছেন, কিন্তু 2012-তে এসে তারা একদমই যে ফুরিয়ে যাননি, তার মানে তাদের মধ্যে যে দক্ষতা রয়েছে বা দক্ষতার যে স্থায়িত্ব, সহজেই তাদের দক্ষতাটা তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে না, এইটাকে স্থায়িত্ব প্রদান করেছেন কোথায়? লন্ডন গেমসে। ফেলপস দ্য আমেরিকান সুইমার, ফেলপস হচ্ছে দ্য আমেরিকান সুইমার, একটু ক্লিয়ার করে দিই তবে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এই যে ফেলপস দ্য আমেরিকান, তিনি কিন্তু ইউএসএ থেকে আসা একজন মানুষ, আমেরিকান সুইমার। তিনি মূলত পাস্ট জিমনাস্ট ল্যারিসা ল্যাটনিয়া, জিমনাস্ট বলতে হচ্ছে অলিম্পিকের একজন জিমনাস্ট বলা যায়। হ্যাঁ, জিমনাস্ট বলতে কি বলা হয়? শরীর চর্চাবিদ, শরীর চর্চাবিদ। তো এখানে দ্য আমেরিকান জিমনাস্ট, সেই জিমনাস্টের নাম কি? কোথায় গেল? পাস্ট জিমনাস্ট ল্যারিসা লাটনিয়া,
এই তাকে ফর দ্য মোস্ট অলিম্পিক মেডালস এভার, মানে এক কথায় তার অলিম্পিকের মেডাল ছিল সবচেয়ে বেশি। কার ছিল? এই যে ল্যাডিসা লাটনিয়া, তিনি ছিলেন একজন জিমনাস্ট বা শরীর কলাবিদ। আর এই ব্যক্তিকে তিনি ছাড়িয়ে গেছেন এবং ছাড়িয়ে গিয়ে তিনি সুইমার হিসেবে সবচেয়ে বেশি, এই যে কিনি মানে ল্যাডিসা লাটনিয়াকে ছাড়িয়ে গিয়ে এখন সবচেয়ে বেশি মেডালের যে মেডাল বা পদকের জিতছেন যে বা হচ্ছে পদকপ্রাপ্ত ব্যক্তি হয়ে গেছেন এখন কে? আমাদের এই যে আমেরিকান সুইমার, যাকে আমরা মাইকেল ফেলপস নামে চিনি। বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান, মানে তার আগে কিন্তু ল্যাডিসা লাটনিয়াই ছিল। ঠিক কোন পর্যন্ত? এটা হচ্ছে তোমার এই পর্দা শেষ হওয়া পর্যন্ত বা শুরু হওয়া পর্যন্ত তিনিই ছিলেন। যখনই লন্ডন অলিম্পিক্স কমপ্লিট হয়ে গেল তখনই ল্যাডিসা লাটনিয়াকে অতিক্রম করে গেলেন। সব রেকর্ড ভেঙে দিয়েছেন কে? সব রেকর্ড ভেঙে দিয়েছেন হচ্ছে তোমার মাইকেল ফেলপস। ওকে, বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান, তিনি ছিলেন তৃতীয় ব্যক্তি। উসাইন বোল্ট ছিলেন তৃতীয় ব্যক্তি টু রিপিট অ্যাজ এ 100 মিটার গোল্ড মেডেলিস্ট, মানে এক কথায় তিনি পরপর 3 বার 100 মিটারে কী করেছেন? পরপর 3 বার 100 মিটারে 100 মিটার দূরত্বের যে দূরত্ব, এখানে তিনি 3 বার 100 মিটার দূরত্বের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। অ্যান্ড দ্য ফার্স্ট, এবং প্রথম হয়েছেন অ্যাজ এ 200 মিটার গোল্ড মেডালিস্ট অ্যান্ড দ্য ফার্স্ট, মানে দুইটাতেই, এটাতেও 100 মিটারেও ফার্স্ট হয়েছেন, 200 মিটারেও ফার্স্ট হয়েছেন। এই হিসাবে তিনি হচ্ছে তৃতীয় ব্যক্তি। তার আগেও আরও 2 জন ছিলেন। অ্যান্ড হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড, এবং তার নিজের রেকর্ডকে তিনি ভেঙে ফেলেন। মানে এর আগে তিনি 3 বার ফার্স্ট হয়েছেন, মানে 100 মিটার 200 মিটার দুইটাতেই ফার্স্ট হয়েছেন, কিন্তু এবারের মতো এতবার হন নাই। এজন্য পূর্বের রেকর্ডকে তিনি ভেঙে দিলেন। বাই রানিং, দৌড়ানোর মাধ্যমে। রানিং দ্য 100 মিটার ইন 9.63 সেকেন্ড, মাত্র 9.63 সেকেন্ডে প্রায় 100 মিটার দূরত্ব তিনি কী করেছেন? অতিক্রম করে ফেলেছেন। আচ্ছা, ডিয়ার স্টুডেন্টস, ফেলপস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দেয়ার পুল অ্যান্ড ট্র্যাক। ঠিক যখনই মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট কী করলেন? এই পুল অথবা ট্র্যাকে ফেরত আসলেন। তিনি ফেরত আসলেন কোথায়? তিনি ফিরলেন হচ্ছে পুলে 2008 সালের পরে। 2012 সালে তিনি যখন পুলে ফিরলেন এবং উসাইন বোল্ট যখন ট্র্যাক বা দৌড়ের জায়গায় ফিরলেন, দ্য স্টোরি লাইন্স চেঞ্জ, মানে এক কথা পূর্বের যত ইতিহাস আছে সব ইতিহাস পরিবর্তন হয়ে গেল। ওয়ান্স থাকলে সেটা পাস্ট টেন্স দিয়ে করতে হবে। ফেলপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার। মাইকেল ফেলপস হচ্ছে কি মোস্ট ডেকোরেটেড, মানে কি সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত অলিম্পিয়ান এখনও পর্যন্ত, উইথ 22 ওভারঅল মেডেল, যার 22টি সর্বমোট 22টি মেডেল রয়েছে, তার মধ্যে 18টি গোল্ড মেডেল। চিন্তা করছো, আমাদের বাংলাদেশে এখনও পর্যন্ত মানে একটা মেডেলও কেউ জিততে পারে নাই, অথচ একজন মানুষই দেখো কী করেছে, 18টি গোল্ড মেডেল, 2টা সিলভার মেডেল, 2 ব্রোঞ্জ মেডেল, টোটাল সব মিলিয়ে হচ্ছে মানে গোল্ড বলতে ফার্স্ট প্লেস হওয়া, সিলভার বলতে সেকেন্ড প্লেস, আর হচ্ছে ব্রোঞ্জ হচ্ছে থার্ড প্লেস। তাহলে এখানে তিনি ফার্স্ট হয়েছেন 18 বার, তারপরে হচ্ছে সেকেন্ড হয়েছেন 2 বার, আর হচ্ছে ব্রোঞ্জ পেয়েছেন 2 বার। দেখো, তিনি জীবনের প্রথমে হয়তো 2 বার ব্রোঞ্জ পেয়েছেন, পাওয়ার পরে তিনি যদি থেমে যেতেন তাহলে কি তিনি 2 বার সিলভার পেতেন না। আর 2 বার সিলভার পাওয়ার পরে এই পর্যন্ত তিনি যদি থেমে যেতেন তাহলে এই 18টা গোল্ড কিন্তু তিনি পেতেন না। এটা আমাদের জন্য একটা লার্নিং, একটা শিক্ষা, যে বারবার আমরা হারবো, কিন্তু যতবার হারবো তার চেয়ে বেশিবার আমরা উঠে দাঁড়াবো, রাইট? তাহলে বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার, মানে অ্যাকমপ্লিশড মানে হচ্ছে উসাইন বোল্ট হচ্ছে মোস্ট অ্যাকমপ্লিশড মানে স্বর্ণ পদকপ্রাপ্ত বা পদকপ্রাপ্ত অলিম্পিকের দৌড়বিদ, উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল। এখানে বলতে কি বোঝানো হয়েছে? তিনি নজিরবিহীনভাবে সাফল্যের সাথে সুসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদকে বোঝানো হচ্ছে। তারপরে হচ্ছে আনপ্রেসিডেন্টেড ডাবল, মেকিং ক্লিয়ার দ্যাট, তিনি মূলত পরিষ্কার করেছেন হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তিনি হচ্ছে পৃথিবীর দ্রুততম মানুষ। হ্যাঁ, আনপ্রেসিডেন্টেড মানে হচ্ছে এর আগে কখনো ঘটেনি এরকম। বাট দেয়ার্স ডিবেট, কিন্তু একটি কি রয়েছে? বিতর্ক রয়েছে। হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, মানে কার অলিম্পিকটা সবচেয়ে বেশি ভালো হয়েছে? এই যে 2012 সালের কথা বলছে, 2012 সালে যে অলিম্পিকটা হলো, এখানে কার ক্ষেত্রে অলিম্পিকটা বেশি ভালো গেল? ঠিক আছে, এই অলিম্পিকটা। ইট উড বি টাফ, এটা বলা কঠিন, টু টপ ফেলপস 8 গোল্ড মেডালস ইন বেইজিং, মানে 2008 সালের যে ফেলপসের, দুঃখিত, মানে 2008 সালের যে এখানে বেইজিংয়ে যে হয়েছিল, এখানে তিনি 8টি গোল্ড মানে মেডাল বা পদক জিতেছিলেন। কে জিতেছিলেন? মাইকেল ফেলপস। এটাকে ছাড়িয়ে যাওয়াটা হয়তো কঠিন, কিন্তু আমরা যদি সেইটা ওই বেইজিংকে বাদ দিয়ে শুধুমাত্র কি করি, হোয়াট ইফ উই আর অনলি টকিং অ্যাবাউট লন্ডন, শুধুমাত্র যদি আমরা লন্ডনকে নিয়ে কথা বলি তখন কি হবে? হ্যাঁ, শুধুমাত্র বেইজিংয়ের কথা, বেইজিংয়ে হয়তো ভালো করেছিলেন মাইকেল ফেলপস, সবচেয়ে বেশি ভালো করছিলেন, কিন্তু সেটাকে আমরা হয়তো বাদ দিতে পারবো না। কিন্তু বেইজিংয়েরটা বাদ দিয়ে শুধুমাত্র যদি আমরা লন্ডনেরটা চিন্তা করি তখনই হাড্ডাহাড্ডি লড়াইটা হয়ে যাবে, তাই না? এটা বোঝানো হয়েছে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি মনে হয়। দেখো, হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো, আচ্ছা, এরপরে লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফিনালে বলতে
কোনো কাজের বা কোনো শোয়ের শেষ অংশ। তাহলে লন্ডন ছিল মাইকেল ফিলপসের শেষ অংশ। দেখো এখানে এস দিয়ে যদি শেষ হয় তাহলে অ্যাপোস্ট্রফিটা শেষে দিতে হয়। মাইকেল ফিলপসের শেষ মানে এক কথা শেষ মুহূর্ত, তার ক্রিয়া জীবনের শেষ মুহূর্ত। তিনি জিতেছেন 4 গোল্ড 2 সিলভার্স ইন 7 ইভেন্ট। দ্যাট মিনস একটাতে তিনি হেরেছেন অথবা একটাতে তিনি উপস্থিত হননি। তিনি 4টাতে গোল্ড পেয়েছেন, 2টাতে সিলভার পেয়েছেন। টোটাল কয়টি? টোটাল হচ্ছে 6টি। এখানে তোমাদের একটু বলে রাখি, এইখানে মাইকেল ফিলপস যেবার শেষ যে খেলাটায় জিতেছিলেন সেই খেলায় কিন্তু তিনি দ্বিতীয় হয়েছেন এবং তাকে হারিয়ে দিয়েছিল কে জানো? তিনি যখন হচ্ছে এইখানে যখন অংশগ্রহণ করেন তার সঙ্গে হচ্ছে যখন ছবিটা ভাইরাল হয় আমি দেখেছি, যিনি হচ্ছে একজন ভক্ত ওনার কাছ থেকে ছবি নিতে আসছিলেন এবং ছবি নিতে এসে বলছেন আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার মতো স্প্রিন্টার হতে চাই। বলছে সমস্যা নাই, তুমি নিজের চর্চাটা ঠিকঠাক মতো চালিয়ে যাও। জীবনের শেষ মুহূর্তে এসে নিজের শেষবার যখন তিনি পুলে নামেন, ওইবার তিনি যখন হেরে গিয়েছিলেন, পরবর্তীতে যে ছেলেটা ফার্স্ট হয় সে এসে তার সাথে সেলফিটা বের করে দেখায় যে আপনার কাছে আমি দোয়া চেয়েছিলাম। হ্যাঁ, মানে এক কথা তাকেই যে ফলো করে তার কাছেই সে হেরে যায় লাস্টে। হ্যাঁ, শিষ্যের কাছে আর কি, গুরু লাস্টে শিষ্যের কাছে হেরে যায়। অ্যান্ড হি সেজ হি উইল নেভার রেস এগেন। এবং পরবর্তীতে তিনি বলেন যে আমি আর কখনোই রেস করব না বা প্রতিযোগিতায় নামবো না। রেস কিন্তু স্বল্প দূরত্বে হয়, মনে রেখো। লন্ডন ওয়াজ বোল্ড চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট। মানে এক কথা উসাইন বোল্ট 2008 সালের পরে এখনও যে তিনি কি আছেন গ্রেটেস্ট বা সর্বোত্তম বা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেটা প্রমাণের একটা সুযোগ ছিল লন্ডন অলিম্পিক। বোল্ট তিনি জিতেছেন 6 গোল্ড মেডাল, শুধু এই একটাতেই, ইন 6 অলিম্পিক ফাইনাল, মানে 6টি ফাইনালে 6টাতেই তিনি জয়লাভ করেছেন। দেখেছো, এই জন্যই মূলত কি মাইকেল ফিলপসের সাথে মূল হাড্ডাহাড্ডি লড়াইটা হয়েছে এই লন্ডন অলিম্পিকে। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার, এখনও পর্যন্ত তিনি হচ্ছে প্রথম ব্যক্তি ইন দ্য হিস্টোরি, ইতিহাসে, অফ দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য 100 and 200 ব্যাক টু ব্যাক অলিম্পিক। দ্যাট মিনস বোঝাচ্ছে যে বারবার হচ্ছে অলিম্পিক, যতবার অলিম্পিক অংশগ্রহণ করেছেন তিনি 100 এবং 200 মিটারের মধ্যে তিনি হচ্ছে আধুনিক যে খেলা রয়েছে, আধুনিক খেলাটিতে তিনি মূলত তিনি প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকের 100 এবং 200 মিটার দূরে পরপর 2বার স্বর্ণপদক লাভ করেন। তিনি পরপর 2বার, এটা টু সুইপ মানে হচ্ছে লাভ করা বোঝাচ্ছে। আমরা সুইপ মানে ঝাড়ু দেওয়া, মানে হচ্ছে ঝাড়ু দিয়ে যদি নিজের কাছেই নিয়ে আসি, এটা দ্বারা বোঝাচ্ছে স্বর্ণপদক নিজের কাছে নিয়ে আসেন এরকম। নট টু মেনশন মানে বলার অপেক্ষা রাখে না দ্য অ্যাডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ডস বলতে কি বোঝায়? রিলেতে পরপর স্বর্ণপ্রাপ্তির কথা বলার অপেক্ষা রাখে না। রিলে তো বুঝো তাই না? রিলে হচ্ছে একটা ধরো সার্কেলের মধ্যে এখানে একজন দাঁড়িয়ে আছেন, কয়েকজন দাঁড়িয়ে আছে, একসাথে 2জন করে দাঁড়ায়। হ্যাঁ, আমি এবং আমার দলের একজন দাঁড়াবো, পুরো সার্কেল ঘুরে এসে আমার হাতে একটা লাঠি থাকবে, সেটা ছোট্ট একটা লাঠির মতো, ধরো কলমটাই। আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন, আমি 100 মিটার দৌড় দিয়ে এসে বা 200 মিটার যতটুকুই হোক, 100, 200, 400 মিটার দৌড়ে এসে সেই যখন আমি ওইটা ওর হাতে দিব, তখন আমি দাঁড়িয়ে থাকবো, ও আবার দৌড়ায় আসবে, এসে আমাকে আমার হাতে দিবে, তারপর আমি আবার দৌড়ানো শুরু করবো। এরকম করে 400, 800, 1600 মিটার পর্যন্ত এরকম করে দৌড় হয়। এটাকে রিলে দৌড় বলা হয়। আর রিলে দৌড়ে যে ওরা যে গোল্ড মেডেল পেয়েছেন মানে তারা, সেটা তো বলার অপেক্ষায় রাখে না। আচ্ছা, অ্যান্ড বোল্ট বিকাম এ লিজেন্ড। উসাইন বোল্ট কি হয়েছেন? উসাইন বোল্ট মূলত কিংবদন্তি হয়ে উঠেছিলেন ইন হিজ ওন ওয়ার্ডস, তার নিজের ভাষায়, মানে নিজের মুখের ভাষায় না, তার শরীরী ভাষায়। ফিলপস অলরেডি ওয়াজ, মানে ফিলপস আগে থেকেই লিজেন্ড ছিল, আর এইবার এসে কে হলো? এবার এসে মূলত উসাইন বোল্ট কিংবদন্তি হয়ে গেলেন, যাকে মূলত ফলো করা যায়। বোল্ট ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড। উসাইন বোল্টের বয়স মাত্র 25 বছর। সো দেয়ার ইজ নো টেলিং হাউ, মানে আসলে এটা বলাটা কঠিন, মানে বা এটা বলা যায় না, হাউ লং হি ক্যান বি অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়াল, তিনি কতদিন পর্যন্ত এই দৌড়ের জগতে শীর্ষস্থান ধরে রাখবেন। হোয়াট ইফ, কি হবে যদি হি ডিসাইডেড টু রিটায়ার ফ্রম স্প্রিন্টিং টু ফোকাস অন দ্য 400 মিটার্স, মানে তিনি তো 100 মিটারে জয়লাভ করেছেন, 200 মিটারে জয়লাভই শুধু করেননি, এগুলোতে নিজের রেকর্ড এখন পর্যন্ত যত রেকর্ড ছিল সব রেকর্ড ভেঙে দিয়েছেন। তাহলে তিনি যদি স্প্রিন্টিং মানে স্বল্প দূরত্বের 100-200 মিটার থেকে বের হয়ে এসে বা রিটায়ার করে যদি 400 মিটারের দিকে ফোকাস করেন, তাহলে জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড, মানে আরেকটি ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড ভাঙার জন্য, অর একটি বা 2টি রেকর্ড যদি ভাঙতে চান, তাহলে বিষয়টা কেমন হবে? হোয়াট ইফ, এই যে কেমন হবে, ইট উড বি অ্যামাজিং, এটি হবে খুবই চমকপ্রদ, অ্যান্ড এন্টায়ারলি পসিবল, এবং অবশ্যই সম্পূর্ণরূপে তার জন্য এটা সম্ভব, ফর হিম টু অ্যাকমপ্লিশ মানে হচ্ছে এটি অর্জন করতে। হু হ্যাড দ্য বেটার 2012 গেম, 2012 সালের গেমসটি কার জন্য বেটার ছিল? ইউ টেল আস, লেট দ্য ডিবেট বিগিন, তোমরাই আমাকে বলো, চলো এটা নিয়ে বিতর্ক শুরু করা যাক।
ঠিক আছে, আমরা এই অংশ পড়ে ফেলেছি, এই অংশটুকু আমি আমার ভাষায় বলে দিলাম, তারপরে তোমরা ভিতর থেকে পড়বা। এখন এইটুকু শেষ করার পরে আমরা যেটা করবা, পড়ার সময় তোমরা আবার ভোকাবুলারিটা পড়বা। হ্যাঁ, ভোকাবুলারিটা আবার পড়বা, পড়ার পরে তারপরে আমরা এখন পড়বা বলতে একদম প্রথম থেকে শুরু করে যেখানে যেখানে যেটা পেয়েছো সেটা গিয়ে একটু ওই চার্ট থেকে দেখে নিবা। ঠিক আছে, আর এখন আমরা যেটা করব, আমরা এখন প্রশ্ন সলভ করব। প্রশ্ন সলভের দিকে যদি আমরা একটু আগাই, তোমরা একটু দেখো আমাদের কাছে চুজ 1 থেকে আসলে আসছে এখান থেকে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নে আমরা যাই। দেখো প্রথম প্রশ্নে কি বলছে, হোয়ার ওয়ার দ্য 2008 অলিম্পিক গেমস হেল্ড। হোয়ার ওয়ার, কোথায় 2008 সালের অলিম্পিক গেমস হয়েছিল। আমরা দেখেছি 2008 সালটা হয়েছিল বেইজিংয়ে। হ্যাঁ, আমাদের এত বেশি পেঁচানোর দরকার নেই। দ্য মেড লন্ডন অলিম্পিক স্ট্যান্ড অ্যাপার্ট, এটাকে বিশেষ করে তুলেছে। এখানে দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, মাইকেল ফিলিপস এবং উসাইন বোল্ট আমরা দেখেছি, এই দুজনই তো। হোয়াট মেক 2012 লন্ডন অলিম্পিক স্ট্যান্ড আউট, কোন জিনিসটা মূলত 2012 সালের লন্ডন অলিম্পিককে স্বতন্ত্র বা একক বা ইউনিক করে ফেলেছে, অন্যান্যদের থেকে আলাদা করে ফেলেছে। দ্য পার্টিকুলার অফ কি, পার্টিসিপেশন অফ ফিলিপস অ্যান্ড বোল্ট, দ্য ইনঅগুরাল ceremony, the outstanding performance by Phillips and Bolt, আর সবার শেষে গেটিং দ্য মোস্ট অলিম্পিক মেডেল বাই মাইকেল ফিলিপস। শুধুমাত্র মাইকেল ফিলিপস কিন্তু পুরস্কার পাননি, এখানে উসাইন বোল্টকেও নিয়েও লিখতে হবে। তাহলে তারা দুজন যে শুধু উপস্থিত হয়েছেন এই জন্য যে এটা ভালো হয়েছে তা না, এর আগে উপস্থিত ছিলেন। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে দ্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মানে হচ্ছে কি অনবদ্য যে পারফরমেন্স, ফিলিপস এবং উসাইন বোল্টের অনবদ্য পারফরমেন্সই মূলত এই 2012 সালের অলিম্পিককে স্বতন্ত্র করেছে। কেউ হয়তো বলতে পারো স্যার এখানে পার্টিসিপেশন তো দিলেন না, পার্টিসিপেশন তো 2008 সালেও করছে, 2008 সালেরটাকেও কি আমরা তাহলে ইউনিক বলবো না? তাদের দুজনই কি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন, এই জন্য এটাই হচ্ছে স্বতন্ত্র হওয়ার কারণ। অ্যান্ড অ্যানাদার কেম আপ উইথ এ নিউ ডেমিনেশন অফ ফাস্ট মানে হচ্ছে গতি, এবং এই গতিটা ছিল কার কারণে? অ্যানাদার বলতে কোন পার্সনকে বোঝানো হচ্ছে? গতির সংজ্ঞা হিসেবে আমরা দেখেছি উসাইন বোল্টকে বলেছিলাম পড়ার সময়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ উসাইন বোল্ট, উসাইন বোল্টের বিশেষত্ব কি? উসাইন বোল্ট দৌড়বিদ যিনি, হি গট দ্য 100 মিটার গোল্ড মেডাল 2 টাইমস, আসলে 2 টাইম না, তিনি কিন্তু 3 টাইম পেয়েছিলেন, এটা ভুল। ঠিক আছে, হি ইজ 2000 মিটার গোল্ড মেডালিস্ট। অবশ্যই হি ওয়াজ দ্য ফাস্টেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, হি ব্রোক হিজ ওন অলিম্পিক রেকর্ড ইন 100 মিটার স্প্রিন্ট। এই যে 9.63 সেকেন্ডে নিজের রেকর্ডকে তিনি ভেঙে দিয়েছেন, তাই না? 9.63 সেকেন্ডে তিনি নিজের রেকর্ডকে ভেঙে দিয়েছেন, এজন্যই এটাই হচ্ছিল তার স্পেশালিটি। তিনি অন্য কারো রেকর্ড ভাঙেন না, কারণ ওনার যে রেকর্ড, ওনার রেকর্ডের আশেপাশে অন্য কারো রেকর্ড নেই। তিনি বারবার নিজের ফার্স্ট হন, বারবার ফার্স্ট হন, এবং বারবার ফার্স্ট হলে তার আগের যে মানে এর এখনও পর্যন্ত যে লেটেস্ট রেজাল্ট আছে সেই রেজাল্টটাকে তিনি বারবার ছাড়িয়ে যান। আর লাস্টের দিকে যে রেজাল্টগুলো আমরা পাই সেই রেজাল্টগুলো উনিই বারবার ফার্স্ট হয়েছেন, সেই রেজাল্টগুলোকে তিনি ছাড়িয়ে যান। হাউ মাচ টাইম ডিড উসাইন বোল্ট টেক ইন রানিং 100 মিটার ইন লন্ডন অলিম্পিক, লন্ডন অলিম্পিকে দৌড়ানোর ক্ষেত্রে তিনি 100 মিটারের জন্য কত সময় নিয়েছেন? এই যে 9.63 সেকেন্ড, এটা আমরা পড়েছি। ইন দ্য টেক্সট দ্য ওয়ার্ড সিমেন্টেড শব্দের অর্থ কী? এখানে হচ্ছে সংযুক্ত করা, শক্তিশালী করা। এখানে দেখো কি বলেছে, কানেক্টেড মানে সংযুক্ত করা, স্ট্রেনদেন মানে শক্তিশালী করা, পেপড মানে বাঁধানো, কংক্রিটের মানে জমাটবদ্ধ করা। এখানে মূলত আমরা ওইখানে একটা কি দেখেছি, মেটাফোর দেখেছি। সিমেন্ট বলতে আমরা কি বুঝি? কোনো কিছু শক্তভাবে আটকে দিয়া, সেক্ষেত্রে কিন্তু জমাট বাঁধানো হওয়ার কথা। হ্যাঁ, সংযুক্ত করা এটাও হয়, কিন্তু মূল অর্থ হচ্ছে তিনি এখানে সিমেন্ট দিয়ে আসলে বাধাই করে দেন নাই। তিনি কি করেছেন? তার পূর্বের অবস্থানকে আরও শক্তিশালীভাবে সবার সামনে তুলে ধরেছেন, নিজের শ্রেষ্ঠত্বকে তিনি শক্তিশালী করেছেন, এই জন্য এখানে হবে হচ্ছে স্ট্রেনদেন্ড। রাইট, আমরা এখানে মেটাফোর অ্যান্সার করতে পারবো না, মানে মেটাফোরের অ্যাকচুয়াল যে মিনিংটা হবে, ঠিক আছে, যাকে বোঝানোর বা যাকে বুঝিয়েছে সেই জিনিসটাকে আমরা মূলত এখানে সুন্দরভাবে তুলে ধরবো। তারপরে দেখো এখানে কি বলছে, ফিলিপস এক্সেলস অ্যানাদার, দুঃখিত, ফিলিপস এক্সেল আদার, ফিলিপস অন্যদেরকে ছাড়িয়ে যান ইন ড্যাশ, কখন অন্যদেরকে ছাড়িয়ে যান, কখন, কিসের ক্ষেত্রে? মাইকেল ফিলিপস কি সুইমিংয়ের জন্য না, এই জন্য অ্যান্সার হবে হচ্ছে সুইমিং, অ্যান্সার হবে হচ্ছে সুইমিং। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্ট্যান্ড আউট শব্দের অর্থ কী? স্ট্যান্ড আউট শব্দের অর্থ কী? এখানে দেখো তো কিছু ওয়ার্ড দেওয়া আছে এইখানে। ফরগেটেবল, বিস্মরণযোগ্য, ফরগেটেবল মানে যাকে ভুলে গেলেও কোনো সমস্যা নেই। এখন এটা তো হবে না, স্ট্যান্ড আউট, তাদেরকে বিশেষ করে তুলেছে। হরিবল মানে ভয়ানক, ইগনোবল মানে হীনজাত বা যাকে, ইগনোবল মানে যাকে ভুলে গেলে কোনো সমস্যা নেই। এখন ডিস্টিংগুইশড মানে কি? স্বতন্ত্র বা যাকে মনে রাখতেই হবে। এজন্যই আমরা এটাকে কি বলবো? স্ট্যান্ড আউট। মানে এক কথায় স্ট্যান্ড আউট বলতে এইভাবে, স্ট্যান্ড মানে দাঁড়ানো, তোমার পারফরমেন্স এতই ভালো হলো যে আমরা কি করলাম, স্ট্যান্ডিং ওভেশন দিলাম, দাঁড়িয়ে তোমাকে হাততালি দিলাম। এখন যখন আমি দাঁড়িয়ে হাততালি দিচ্ছি, দ্যাট মিনস আমার কাছে ভালো লেগেছে এবং এটা বারবার স্মরণের আনার মতো, বারবার মনে করার মতো একটা পারফরমেন্স। দ্যাটস ওয়াই স্ট্যান্ড আউট দ্বারা ডিস্টিংগুইশড মানে হচ্ছে স্বতন্ত্র, ইউনিক বোঝানো হয়। হ্যাঁ,
এরপরে সেট টুতে যাব। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক বলতে কি বোঝায়? এই যে কনজিউগেটিভ, কি কনজিকিউটিভ মানে শব্দের অর্থ জানো? কনজিকিউটিভ শব্দের অর্থ বারবার যেটা ঘটে, পুনরায় ঘটে, কনজিকিউটিভ। ঠিক আছে, হু ওন 6 গোল্ড মেডাল ইন 6 অলিম্পিক ফাইনাল, 6টি অলিম্পিকের ফাইনালে 6টাতেই কি গোল্ড মেডাল জিতেছেন কি? আমরা দেখেছি উসাইন বোল্ট, তাই না? 6টা ফাইনালে 6টাতেই জিতছেন। ঠিক আছে, এখানে মার্গারেট থ্যাচার, এটা না, মার্গারেট থ্যাচার অন্য মানুষ, ল্যারিসেল। মার্গারেট থ্যাচার সম্বন্ধেও আমার বেশ ভালো পড়াশোনা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সি নম্বরটা দেখি। হাউ মেনি মেডালস ডিড ফেলপস উইন ইন লন্ডন অলিম্পিক? আমরা জানি তিনি টোটাল সারা জীবনে 22টা জিতেছেন, কিন্তু এই লন্ডনে জিতেছেন 6টা, তাই না? লন্ডনে আমরা 6টা জিততে দেখেছি। 6টার মধ্যে 4টা গোল্ড ছিল, 2টা সিলভার ছিল। 7টার মধ্যে তিনি 6টাতে মানে 6টাতে তিনি মেডেল জিতেছিলেন, তার মধ্যে 4টা গোল্ড আর হচ্ছে 2টা সিলভার। এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, 22টা কিন্তু তার সারা জীবনের, কিন্তু এইখানে টোটাল হচ্ছে 4টা গোল্ড। এখন এইখানে কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে, তাই লন্ডন অলিম্পিকের আগে তার স্বর্ণপদকের, তার সকল পদকের সংখ্যা কয়টি ছিল? তাহলে এখানে তিনি জিতেছেন 6টি, তাহলে সর্বমোট 22টি। তাহলে লন্ডন অলিম্পিকের আগে তার মোট ছিল হচ্ছে 16টি। 16টির মধ্যে তোমার যে 4টা গোল্ড, মানে এক কথা গোল্ড কয়টি? 18টি। তাহলে লন্ডন অলিম্পিকের আগে তার গোল্ড ছিল কয়টি? 14টি, তাই না? এভাবে কিন্তু তুমি মনে রাখবে। হাউ মেনি গোল্ড মেডালস ফেলপস উইন ইন টোটাল ইন অলিম্পিক গেমস? অলিম্পিক গেমসে মাইকেল ফেলপসের এখনও পর্যন্ত কয়টি মেডেল আছে? আমরা জানি টোটাল 22টি, কিন্তু যদি বলে টোটাল, আচ্ছা, টোটাল গোল্ড মেডেল হচ্ছে, গোল্ড মেডেল কয়টি? আমার যদি সকল মেডেলের কথা বলে তাহলে বলবো 22টি, আর যদি গোল্ড মেডেল বলে তাহলে এক্ষেত্রে হবে 18টি। ঠিক আছে, বোল্ট বিকাম এ লিজেন্ড। বোল্ট হচ্ছে এখানে লিজেন্ড বা কিংবদন্তি হয়ে ওঠেন ফর হিজ ড্যাশ পারফরমেন্স। এখানে ইউজুয়াল মানে সাধারণত সবসময় হয় যেটা, তারপর হচ্ছে অর্ডিনারি মানে সামান্য, এখানে মেডিওকর, এটা মনে রাখবে, মেডিওকর মানে সামান্য, আর আনপ্রেসিডেন্টেড মানে যেটা আগে কখনো ঘটেনি। হ্যাঁ, কেউ আগে কখনো দেখেনি। নেভার হ্যাপেন্ড বিফোর বা নেভার হ্যাপেন সো মাচ, অনেক বেশি বোঝায়। ঠিক আছে, আনপ্রেসিডেন্টেড এটা হবে। হোয়াট ইজ বোল্ট কনসিডার্ড, হোয়াট ইজ বোল্ট কনসিডার্ড দ্য গ্রেটেস্ট, মানে এখানে হোয়াই ইজ বোল্ট কনসিডার্ড দ্য গ্রেটেস্ট অলিম্পিক স্প্রিন্টার, তাকে কেন শ্রেষ্ঠ দৌড়বিদ বিবেচনা করা হয়? হি ওন 6 গোল্ড মেডাল ইন 6 অলিম্পিক ফাইনাল, হি ওন ব্যাক টু ব্যাক রিলে গোল্ড, হি ইজ দ্য লিভিং লিজেন্ড, আর হচ্ছে হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড উইথ হিজ আনপ্রেসিডেন্টেড ডাবল। দেখো এখানে সবগুলোই সত্য, কিন্তু এইটা দ্বারা একটু বেশি ফোর্সলি বোঝায়। হ্যাঁ, আনপ্রেসিডেন্টেড ডাবল মানে এক কথায় বলতে গেলে তিনি যে ডাবল বলতে কি বোঝাচ্ছে জানো? 100 মিটার 200 মিটার দুইটাতেই তিনি কি হয়েছেন? খুব দ্রুততার সাথে পার হয়েছেন। তাহলে এখানে 6টা গোল্ড মেডাল 6টাতে জিতছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট এইটা কখনো ঘটে নাই যে একই ব্যক্তি এত দ্রুত গতিতে মূলত প্রথম 100 মিটার 200 মিটার দুইটাতেই যে বারবার জিতেছেন। হ্যাঁ, এর আগে জিতেছেন, বাট ওনার মতো করে এইভাবে কেউ কখনো জিতে নাই। ঠিক আছে, হয়তো কেউ 100 মিটারে খুব ভালো স্পিড করেছেন, আবার কেউ 200 মিটারে খুব ভালো স্পিড করেছেন, উনি একমাত্র ব্যক্তি, মানে একই ব্যক্তি 100 মিটারেও বেস্ট করেছেন, 200 মিটারেও বেস্ট করেছেন। এজন্য এটাকে বলা হচ্ছে আনপ্রেসিডেন্টেড ডাবল, রাইট? এজন্য আমাদের এটা হচ্ছে বিশেষ অর্থ দেয়। ফার্স্ট সেকেন্ড তো হয়, সবাই হয়, বাট ফার্স্ট সেকেন্ড হলেই যে সবার পারফরমেন্স সেম হবে, আগের সাথে তুলনা করলে যে বেস্ট হবে সেই হচ্ছে বেস্ট। এই জন্য এটাকে এখানে তাকে গ্রেটেস্ট অলিম্পিক স্প্রিন্টার বলা হয়। স্প্রিন্টার শুধুমাত্র দৌড়বিদ। হাউ আর ফেলপস অ্যান্ড বোল্টস ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট ফ্রম দেয়ার ফিল্ড? তারা কীভাবে বুদ্ধিদীপ্তভাবে সদৃশ্য এবং ভিন্ন? তারা কোন কোন দিক থেকে সদৃশ্য এবং কোন কোন দিক থেকে ভিন্ন? তারা দুজনে কি স্পিডের দিক থেকে একই এবং ডিফারেন্ট ফ্রম দেয়ার ফিল্ড, মানে এক কথায় তারা হচ্ছে তাদের ফিল্ডের ক্ষেত্রে তাদের ফিল্ডটা আলাদা, যার কারণে মূলত আমরা কি বলতে পারি, তারা নিজেদের স্পিডের জন্য হচ্ছে এক, তারও স্পিড আছে তারও স্পিড আছে, আর লাস্টে গিয়ে তাদের ফিল্ড বা হচ্ছে কর্মক্ষেত্রের জন্য তারা আলাদা। তাহলে বোথ অফ দেম আর অলিম্পিয়ান, তারা উভয়ই অলিম্পিয়ান। এটার জন্য না, ওয়ান ইজ সুইমার ওয়ান ইজ স্প্রিন্টার, মানে এখানে দুইটা অ্যান্সার দিতে হবে। তারা স্পিডের জন্য সিমিলার, বাট হচ্ছে তাদের কাজের ক্ষেত্রের জন্য তারা আলাদা, বা হচ্ছে প্রতিযোগিতার ক্ষেত্রের জন্য তারা আলাদা। এরপরে যদি আমরা একটু দেখি, অ্যাডিশনাল কোশ্চেন দেওয়া আছে। অ্যাডিশনাল কোশ্চেন, হোয়াট উড বি অ্যামাজিং ফর বোল্ট টু পারফর্ম, মানে কোনটা অ্যামাজিং হবে, কোনটা? সে যদি রিটায়ার করে কি করে? একদম রিটায়ার করে না, রিটায়ার করে এবং 400 মিটারের জন্য কি রিটায়ার ফ্রম স্প্রিন্টিং। যদি স্প্রিন্টিং মানে হচ্ছে মানে 100 মিটার 200 মিটার থেকে যদি তিনি কী করেন, অবসর গ্রহণ করেন, যাতে ওয়ার্ল্ড রেকর্ড করা যায় 400 মিটারে। হ্যাঁ, অথবা টু রিটায়ার ফ্রম স্প্রিন্টিং টু ফোকাস অন 400
মিটার। ঠিক আছে, তিনি যদি 400 মিটারে ফোকাস করেন তাহলে সেটা কি হবে? এখন শুধু ফোকাস করলেই হবে না, তিনি যদি ফোকাস করেন বুঝলাম, কিন্তু ফোকাস করে তিনি যদি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেন 400 মিটারে, তাহলে 100 মিটারেও তিনি বেস্ট হয়েছেন, 200 মিটারেও তিনি বেস্ট হয়েছেন। তার আগে এমন কোনো ব্যক্তি ছিল না যিনি 100 মিটার এবং 200 মিটারে একসাথে বেস্ট হয়েছেন। তিনি একমাত্র ব্যক্তি, 100 মিটারেও বেস্ট, 200 মিটারেও বেস্ট। তাহলে তিনি যদি 400 মিটারেও বেস্ট হতে চান, তাহলে 100 মিটার 200 মিটারকে তিনি আলাদা রেখে শুধুমাত্র 400 মিটারে যদি ফোকাস করেন, বা 100 মিটার 200 মিটার থেকে রিটায়ার করে যদি 400 মিটারে ফোকাস করেন, তাহলে এটা অ্যামাজিং হবে, এটাই বলেছে। হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট? টেক্সটটা কী ব্যাপারে ছিল? টেক্সটটা ছিল হচ্ছে দ্য মোস্ট সাকসেসফুল অলিম্পিয়ানস অফ হিস্টোরি। এটাই হবে, কারণ হচ্ছে ফাস্টেস্ট সুইমার বলতে শুধু ফিলাপসকে বোঝায়, দ্য পজিশন অফ অলিম্পিক্স অলিম্পিকের অবস্থানকে বোঝায়, হ্যাঁ, দ্য ফাস্টেস্ট স্প্রিন্টার অফ দ্য ওয়ার্ল্ড, ফাস্টেস্ট স্প্রিন্টার অফ দ্য ওয়ার্ল্ড, এটাও হবে না, মানে শুধুমাত্র স্প্রিন্টার বলতে তো উসাইন বোল্টকে বোঝানো হচ্ছে, তাই না? এই জন্য দুইজনকে একসাথে বোঝানো হচ্ছে, সেটাই হবে আমাদের অ্যান্সার। আর সবার শেষে গিয়ে আমরা যদি দেখি হোয়াই আর দে আনপ্যারালাল, তারা কেন বিশেষ? আনপ্যারালাল মানে অন্যদের মতো ইউজুয়াল না, তারা কেন বিশেষ? ফর দেয়ার ফিল্ড, তাদের ক্ষেত্রগুলিতে তারা কেন বিশেষ? ফর দ্য প্যাশন, ফর দেয়ার লিগেসি, আনপ্রেসিডেন্টেড ডাবল কিন্তু একজনের, এই জন্য এটা আমরা দাগাইতে পারবো না। ফর দেয়ার লিগেসি, তাদের পূর্বের অবস্থানের কারণে। এখন পূর্বের অবস্থানে তো তারা এই অবস্থানে ছিল না, এখানে আমরা শুধুমাত্র উসাইন বোল্টের আগে শুধুমাত্র কাকে দেখেছি, মানে উসাইন বোল্ট তো এই আসছেন, উসাইন বোল্টের আগে মাইকেল ফিলিপস ছিলেন। সো এখানে আমাদের ফর দেয়ার লিগেসিটা দেওয়াটা ঠিক হবে না, কারণ এখানে লিগেসিটা 2008 সাল পর্যন্ত মাইকেল ফিলিপসের ছিল, কিন্তু 2012 সালে এসে আবার আমরা উসাইন বোল্টকে পেয়েছি। এখানে লিগেসি দিলে শুধুমাত্র ফিলিপসকে বোঝানো হবে। ফর দেয়ার প্যাশন, তাদের যে ইচ্ছা শক্তির জন্য না। ফর দেয়ার স্পিড, ইচ্ছা শক্তি সবারই থাকে কিন্তু স্পিড সবার থাকে না, তাদের স্পিডের জন্যই তারা মূলত আনপ্যারালাল বা হচ্ছে অদ্বিতীয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর শেষ করেছি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস, এটা আমরা 2 নম্বর শুরু করলাম। ঠিক আছে, তোমরা একটু মনোযোগের সাথে দেখো কি বলেছে। হোয়েন অ্যান্ড হোয়ার, কখন সময় জানতে চেয়েছে, স্থান জানতে চেয়েছে। দ্য লাস্ট অলিম্পিক গেমস হেল্ড, শেষবারের মতো অলিম্পিক গেমস কোথায় হয়েছে? শেষবার বলতে এর আগে, এর পরেও অনেকবার হয়েছে, কিন্তু আমাদের প্যাসেজ অনুসারে 2012 সালেই মূলত লন্ডন অলিম্পিক গেমস হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হবে? এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আমরা যেভাবে সাজিয়েছি দেখো, এই যে দ্য লাস্ট বই অনুসারে আমাদের অ্যান্সারটা কী হচ্ছে? দ্য লাস্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড, এই যে এখানে প্যাসিভ ভয়েসে, তাই না? এখানে প্রশ্ন ছিল প্যাসিভ ভয়েসে, অ্যান্সার হবে প্যাসিভ ভয়েসে। এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য লাস্ট অলিম্পিক গেমস আর হেল্ড ইন লন্ডন, কোথায় হয়েছে? স্থানের পূর্বে ইন বসে, ইন 2012, সময়ের পূর্বে মানে বড় সময়ের পূর্বে ইন বসে, সালের পূর্বে ইন বসে, এই জন্য আমরা ইন লন্ডন ইন 2012 সালে মূলত শেষবারের মতো অলিম্পিক গেমস হয়েছে। মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসের অ্যান্সার, টেন্স মনে রাখতে হবে, সময়ের আগে কী কী প্রিপোজিশন বসে সেটা মনে রাখতে হবে। এরপরে আমরা দেখি, হ্যাঁ, বি নম্বর প্রশ্ন হচ্ছে হু ডিড ফিলিপস পাস ফর দ্য মোস্ট অলিম্পিক মেডালস এভার? ফিলিপস পদকের দিক দিয়ে কাকে ছাড়িয়ে গেছেন? হু ডিড পাস, কাকে ছাড়িয়ে গেছেন? এই যে পাস, এখানে তোমাকে খেয়াল রাখতে হবে, এই পাসটা আছে ঠিক আছে, কিন্তু এখানে আবার কিন্তু ডিড আছে। ডিড দেখেছো? পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই না? আমাদের অ্যান্সার হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। হ্যাঁ, হু ডিড ফিলিপস পাস ফর দ্য মোস্ট, কোন বিষয়ের ক্ষেত্রে? মোস্ট অলিম্পিক মেডালস। এবার আমরা দেখেছি ল্যারিসা লাটনিয়াকে ছাড়িয়ে গিয়েছেন, তাই না? এই জন্য আমাদের এখানে আসবে মাইকেল ফিলিপস। এই যে দেখো, এই যে ফিলিপস পাস্ট, এই পাস্ট মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া, অতিক্রম করা। পাস্ট জিমন্যাস্ট ল্যারিসা লাটনিয়া, তার পরিচয়টা হচ্ছে তিনি জিমন্যাস্ট ছিলেন, হ্যাঁ, শরীর কলাবিদ। ল্যারিসা লাটনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডালস এভার, তিনি অলিম্পিকের যে হিসাব সেখানে তিনি মূলত কাকে ছাড়িয়ে গেছেন? ল্যারিসা লাটনিয়াকে ছাড়িয়ে গেছেন। ঠিক আছে, এই যে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্সার আসছে, কে ছাড়িয়ে গেছেন? সাবজেক্টের জায়গায় ফিলিপস বসছে, কাকে ছাড়িয়ে গেছেন? ল্যারিসা লাটনিয়া, তার পরিচয় কি? এই যে জিমন্যাস্ট, লাস্টে অতিরিক্ত অংশটুকু তুমি অ্যাড করে দিবা, আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমরা সি নম্বরে যাই, দেখো সি নম্বর প্রশ্নটা কী ছিল? আমাদের সি নম্বর প্রশ্নটা ছিল এরকম, কিভাবে ডিড বোল্ট ব্রেক হিজ ওন রেকর্ড, যে কীভাবে তার নিজের রেকর্ডই ভাঙলো? বোল্ট ভেঙে ফেলেছে, ডিড আছে, ডিডের জন্য ব্রেকটা হয়ে যাবে ব্রোক, তাহলে এখানে বোল্ট ব্রোক হিজ ওন রেকর্ড, ডি নম্বর প্রশ্ন। আচ্ছা, তার নিজের রেকর্ড ভেঙেছেন, তাই না? ডি নম্বর প্রশ্ন আমরা দেখবো, যে দেখো বোল্ট ব্রেক হিজ ওন রেকর্ড, তার নিজের রেকর্ড ভেঙেছেন, এখানে তিনি তার নিজের রেকর্ড ভেঙেছেন। এই যে এখানে বোল্ট দেখো, এই যে ব্রোক পাস্ট টেন্সে আছে, ভেঙেছেন কিভাবে? বাই রানিং 100 মিটার, 100 মিটার দৌড়ের মাধ্যমে ইন 9.3 সেকেন্ড, এখানে 9.63 সেকেন্ড, 9.63।
সেকেন্ডের মধ্যে 9.63 সেকেন্ডের মধ্যে তিনি মূলত নিজে দৌড়ে নিজের রেকর্ডটাকে তিনি ভেঙে দিয়েছেন। ঠিক আছে, 9.63 সেকেন্ডে তিনি 100 মিটার দৌড়েছিলেন এবং এর মাধ্যমে তার নিজের রেকর্ডটা ভেঙে যায়। এরপরে দেখো আমরা ডি নম্বর প্রশ্নে যাই। ডি নম্বর প্রশ্নটা কি ছিল? এই যে ডি নম্বর প্রশ্ন ছিল হাউ ডিড দিস টু অ্যাথলিটস ইনশান্ট দ্য অডিয়েন্স, কীভাবে তারা দর্শকদেরকে মুগ্ধ করেন তাদের পারফরমেন্সের মাধ্যমে অবশ্যই। তাহলে এখানে এই যে ডিড আছে না, এই ডিডের কারণে এখানে এনশান্ট ভার্ব, এটা এনশান্টেড হয়ে যাবে। তাহলে কী হবে? দিস টু অ্যাথলিটস এনশান্টেড দ্য অডিয়েন্স বাই, এভাবে আমরা অ্যান্সার করতে পারবো। এই যে দেখো, এই যে দ্য টু অ্যাথলিটস এনশান্টেড, কিসের মাধ্যমে? বাই না দিয়ে এনশান্টেড বাই দেয়ার লিজেন্ডারি পারফরমেন্স। হ্যাঁ, বাই দেয়ার লিজেন্ডারি পারফরমেন্স, তাদের এই যে পারফরমেন্সের মাধ্যমে তারা মূলত কী করেছেন? পারফরমেন্সের মাধ্যমে তিনি সবার মন জয় করেছেন। কোন কোন ক্ষেত্রে? ইন সুইমিং অ্যান্ড স্প্রিন্টিং। ইন সুইমিং অ্যান্ড স্প্রিন্টিং, এখানে টু অ্যাথলিটস বলতে কাদের বুঝিয়েছে সেটা আমিও বুঝতেছি, তুমিও বুঝতেছো। উসাইন বোল্ট এবং মাইকেল ফিলিপসকে বোঝানো হচ্ছে। তাহলে সুইমিং এবং স্প্রিন্টিংয়ে তারা মূলত নিজেদেরকে কী করেছেন? নিজেদেরকে উপস্থাপনের মাধ্যমে মূলত তারা এই দর্শকদের মন জয় করে নিয়েছেন। হ্যাঁ, এই যে পাস্ট টেন্সে আছে, খেয়াল করো এটা কোন টেন্সে আছে? যে পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, এটা হচ্ছে এনশান্টেড। ডি নম্বর। ই নম্বর কি হবে? হাউ মেক লন্ডন অলিম্পিক্স এক্সেপশনাল। হোয়াট মেক্স, কোন বিষয়টি মূলত লন্ডন অলিম্পিককে এক্সেপশনালি এসেনশনাল, মানে এটাকে অনেক বেশি উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এটাকে উত্তেজনাপূর্ণ করার জায়গাটা কি ছিল? মানে কে কার চেয়ে বেস্ট, এই জায়গাটা বোঝানোটাই ছিল হচ্ছে উত্তেজনাপূর্ণ, তাই না? এটার মাধ্যমে মূলত আমরা দেখেছি যে কে কার চেয়ে ভালো, এটা মূলত প্রমাণ করার যে একটা জায়গা, সেইখান থেকে আমরা মূলত বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন আমরা অ্যান্সারটা দেখি। এই যে দ্য এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অফ মাইকেল ফিলিপস অ্যান্ড, এক্সট্রাঅর্ডিনারি মানে সাধারণ না, ইউজুয়াল না, এক্সট্রাঅর্ডিনারি যা পূর্বে কখনো বসে নাই, তাই না? এরকম পূর্বে কখনো হয়নি। এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সেস অফ মাইকেল ফিলিপস অ্যান্ড উসাইন বোল্ট, এই যে দুইজনের ক্ষেত্রে পারফরমেন্সেস বসছে, দুইজন যেহেতু এজন্য পারফরমেন্সেস প্লুরাল, এজন্য এখানে ভার্বের কি বসছে? প্লুরাল ফর্ম বসছে। এস অথবা ইয়েস যুক্ত হয়নি। এস অথবা ইয়েস হলে এটা সিঙ্গুলার হয়ে যেত। তাহলে এখানে হচ্ছে মেক লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেনসেশনাল। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপস এই দুইজন মিলে মূলত এই দুইজনের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এদের পারফরমেন্সটাই মূলত কি করে দিয়েছে? এদের পারফরমেন্সটাই মূলত লন্ডন অলিম্পিককে কি এক কথায় মনোমুগ্ধকর বা হচ্ছে তোমার এক্সেপশনাল করে তুলেছে, উত্তেজনাপূর্ণ করে তুলেছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন আমরা প্রথম পাঁচটা শেষ। ঠিক আছে, এই যে এখানে প্রথম পাঁচটা শেষ, এখানে মেক্স ছিল কিন্তু যেহেতু দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে, দুইজন ব্যক্তি বোঝালে প্লুরাল হয়, সেক্ষেত্রে আর মেক্সটা থাকে না, সেটা মেক হয়ে যায়। হোয়াট ইজ দ্য স্পেশালিটি ইন বোল্ট? বোল্টের মধ্যে স্পেশালিটি বা বিশেষত্ব কী ছিল? বোল্টের বিশেষত্ব কী ছিল? উসাইন বোল্টের বিশেষত্ব হচ্ছে তার স্পিড, তাই না? বিশেষত্ব হচ্ছে তার স্পিড আর হচ্ছে নিজেকে ছাড়িয়ে যাওয়া, এই ধরনের। এই যে দেখো তার স্পিড। দ্য স্পেশালিটি ইন বোল্ট, স্পেশালিটি ইন বোল্ট, উসাইন বোল্টের মধ্যে স্পেশালিটিটা কী ছিল? বোল্টের মাঝে দ্য স্পেশালিটি ইন বোল্ট, উসাইন বোল্টের যে স্পেশালিটি সেটা হচ্ছে ইজ দ্যাট, এটি হচ্ছে যে স্পেশালিটি কিন্তু সিঙ্গুলার, এই জন্য এখানে কি বসছে? ইজ বসছে। ইজ দ্যাট হি ব্রোক হিজ ওন রেকর্ড, নিজের রেকর্ডই নিজে ভেঙে ফেলেছে, এটাই হচ্ছে তার স্পেশালিটি বাই রানিং 100 মিটার্স ইন 9.63 সেকেন্ডস। বিসাইডস, এছাড়া হি ইজ দ্য ফার্স্ট স্প্রিন্টার, তিনি একমাত্র কি প্রথম দৌড়বিদ হু ওন গোল্ড মেডালস ইন বোথ 100 মিটার অ্যান্ড 200 মিটার রেসপেক্টিভলি, মানে এক কথায় ইন বেইজিং 2008 অ্যান্ড 2012, মানে এক কথায় 100 মিটারে তিনি জিতেছেন, এটা কি জিতেছেন 2008 সালে, সেরা হয়েছেন 200 মিটারে জিতেছেন, সেটাতে সেরা হয়েছেন 2012 সালে। হ্যাঁ, রেসপেক্টিভলি মানে হচ্ছে কি পর্যায়ক্রমে বা যথাক্রমে বোঝায়। হ্যাঁ, যথাক্রমে দুইটাতেই তিনি কি হয়েছিলেন? ফার্স্ট হয়েছিলেন। ওকে, এটা হচ্ছে তার স্পেশালিটি। এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ ছিল, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যান্সার করেছি। আচ্ছা, এখন দেখো হোয়াই ডাজ দ্য স্পিকার, মানে এইখানে যে
কথাগুলো বলা হয়েছে, প্যাসেজের কথাগুলো, এটা কিন্তু একটা সংবাদ মাধ্যমে আসছিল, তোমরা জানো কিনা, এটা কিন্তু একটা সংবাদ মাধ্যম থেকে তুলে দেওয়া একটা গল্প আর কি, বা সংবাদ মাধ্যমের একটা অংশ। এখন এই মানে সংবাদের অংশ, এই সংবাদে যিনি মূলত সংবাদটি বলেছেন বা পড়েছেন, এই টার্ম, এই শব্দ, টার্ম মানে শব্দ, দ্য লন্ডন অলিম্পিক অ্যাজ ফিলিপস ভার্সেস বোল্ট, মানে লন্ডন অলিম্পিকটা ছিল হচ্ছে ফিলিপস ভার্সেস বোল্ট, এইটা হচ্ছে লন্ডন অলিম্পিকের মূল বিষয় ছিল। এবং এইটা কেন আসলে এই শব্দটা তিনি কেন ব্যবহার করলেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যবহার করার কারণটা কি, বি নম্বর প্রশ্নে আমরা দেখবো। অ্যান্সার কী দিয়ে আছে দেখো, তিন লাইনে অ্যান্সারটা শেষ করা হয়েছে, সহজে বোঝার চেষ্টা করো। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল না। আচ্ছা, দ্য স্পিকার টার্মস মানে উল্লেখ করা, দ্য লন্ডন অলিম্পিক অ্যাজ মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট, বিকজ তিনি মূলত এই শব্দটা ব্যবহার করেন, বিকজ কেননা, বিকজ অফ দেয়ার এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট, তাদের এক্সট্রাঅর্ডিনারি মানে এর আগে কখনো ঘটেনি, এবং অবশ্যই মানে কি সাধারণের বাইরে গিয়ে যে অ্যাচিভমেন্ট অর্জন ইন দিস অলিম্পিক, এই অলিম্পিকে মানে অন্যান্যদের থেকে ভালো করার কারণে মূলত এই অ্যাচিভমেন্টটা আসছে। দে পারফর্মড সো ম্যাজিক্যালি, তারা অনেকটা চমকপ্রদ বা জাদুকরী পারফরমেন্স দিয়েছেন, অ্যাজ ইফ যেন দে হ্যাড বিন রাইভালস ইন নাম্বার অফ অ্যাচিভিং অলিম্পিক মেডেল, মানে দেখে মনে হয়েছিল তারা মনে হয় একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন কে কত বেশি মেডেল জিততে পারে। হ্যাঁ, তাহলে এখানে কার কথা বলা হচ্ছে, প্রথমত তাদের এই ওয়ার্ডটা ব্যবহার করার কারণ হচ্ছে তাদের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এবং তাদের দেখে মনে হয়েছে যে তারা মূলত প্রতিযোগিতায় নেমেছে কে কার চেয়ে বেশি মেডেল অর্জন করতে পারে। এই দুইটা কথা একটু বাংলায় মনে রাখবা, এবং বাংলায় মনে রেখে বারবার ইংরেজিতে লেখার চেষ্টা করবা, টেন্সটা ঠিক রাখবা, এক্সট্রাঅর্ডিনারি বা হচ্ছে ম্যাজিক্যালি এই ওয়ার্ডগুলো ঠিকঠাক মতো লিখবা, দেখবা তুমি অ্যান্সারটা খুব সুন্দরভাবে দিতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সেট 2-তে যাব। হাউ ডাজ বোল্ট ইভ্যালুয়েট হিমসেলফ, ইভ্যালুয়েট মানে মূল্যায়ন করা, কিভাবে তিনি মূলত, এই যে ভ্যালু মানে মূল্য, এখানে মনে রাখবা, ইভ্যালুয়েট মানে মূল্যায়ন করেন, কিভাবে বোল্ট নিজেকে মূল্যায়ন করেন, তিনি নিজেকে কিভাবে মূল্যায়ন করেন, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্সার আসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, রাইট। তাহলে আমরা অ্যান্সারে চলে যাই। অ্যান্সারে গেলে আমরা দেখতে পাই বোল্ট ইভ্যালুয়েটস হিমসেলফ, বোল্ট মূলত যেখানে ডাস উঠে যাওয়ার কারণে এখানে ইভ্যালুয়েটের পরে এসটা চলে আসছে। হ্যাঁ, ইভ্যালুয়েটস হিমসেলফ অ্যাজ এ লিজেন্ড, তিনি নিজেকে কিংবদন্তি রূপে তিনি কি প্রকাশ করেন, ফর হিজ আনপ্রেসিডেন্টেড ডাবল, মানে এক কথা তিনি যে দুইটাতে ফার্স্ট হয়েছেন, 100 মিটার 200 মিটারে তিনি ফার্স্ট হয়েছেন, এবং এটার মাধ্যমে তিনি নিজেকে লিজেন্ড বলে দাবি করেন বা প্রকাশ করেছেন। এটা ছিল তার নিজস্ব কথা। সহজ কথায় উত্তর শেষ, আমার যেটুকু অ্যান্সার আছে সেটুকুই দিব, আমি এর চেয়ে বেশি হয়তো ব্যবহার করব না। তারপরে দেখো, হোয়াট ইজ দেয়ার এ চান্স ফর বোল্ট টু বি অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড, কেন বোল্টের দৌড়ের জগতের শীর্ষে ওঠার সুযোগ আছে, শীর্ষে ওঠার সুযোগ কেন আছে বলো, কারণ 100-200 মিটারে তিনি অলরেডি জিতে গেছেন, এখন শুধু বাদ দিয়েছে স্প্রিন্ট বাদ দিয়ে তিনি যদি 400 মিটারে নজর দেন, তাহলে 400 মিটারে হলে অবশ্যই তিনি এখানে ক্যারিয়ারে ভালো করতে পারবেন, তাই না। দেয়ার ইজ এ চান্স, সুযোগ রয়েছে, ফর বোল্ট টু বি অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড, কারণ অ্যাজ এখানে কারণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, হি ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র 25 বছর, অ্যান্ড হ্যাজ পসিবিলিটিস, এবং তার কি রয়েছে এখানে, অ্যান্ড হি হ্যাজ দিলে বেটার হয়, অ্যান্ড হি হ্যাজ পসিবিলিটিস, তার সম্ভাবনা রয়েছে, অনেক সম্ভাবনা, এই জন্য এখানে পসিবিলিটিস প্লুরাল দেওয়া, পসিবিলিটিস টু গো ফার ইনটু হিজ ক্যারিয়ার, এখানে মনে রাখবা গো ফার ইনটু, এটা হচ্ছে তার ক্যারিয়ারে অনেক দূর যাওয়ার সম্ভাবনাটা রয়েছে, এই জন্য এখানে কি হবে, অবশ্যই এখানে আমরা তাকে কি হিসেবে মানে স্প্রিন্টের জগতের টপ হিসেবে দেখার সম্ভাবনা রয়েছে, মানে আমরা হয়তো তাকে সেখানে দেখতে পারি। আচ্ছা, বিটুইন দেখেন, এই যে সি নম্বর প্রশ্ন আমাদের রয়ে গেছে। আচ্ছা, এ শেষ, বি শেষ, এটাও শেষ, এটাও শেষ, আমরা চলে যাই সি নম্বরে। হাউ মেনি ওভারঅল মেডালস ডিড ফিলিপস টেক ফ্রম, কতগুলো পদক তিনি নিয়েছেন ফ্রম অলিম্পিক গেমস, অ্যান্ড হোয়াট মেডালস আর দে, মাইকেল ফিলিপস কতগুলো পদক নিয়েছেন এবং সেই পদকগুলো কি কি। আমরা জানি এখনও পর্যন্ত তিনি 22টি পদক অর্জন করেছেন, এবং 18টি স্বর্ণের ছিল, 2টি ব্রোঞ্জের ছিল, আর হচ্ছে 2টি সিলভারের ছিল। যে দেখো, ফিলিপস তিনি অর্জন করেছেন, ফিলিপস 22 ওভারঅল মেডালস, 22টি মেডেল জিতেছেন ফ্রম অলিম্পিক গেমস থেকে 22টি মেডেল জিতেছেন, পদক জিতেছেন, দে আর, এবং সেই মেডেলগুলো হচ্ছে 18 গোল্ড, 18টি গোল্ড, 2টি সিলভার এবং 2টি ব্রোঞ্জ মেডেল, টোটাল হচ্ছে 22টি। মিলেছে না, জাস্ট এটুকু লিখলেই হবে, এর বেশি লিখতে হবে না। আর ডি নম্বরে আমরা যদি যাই, ডি নম্বরে কি বলেছে দেখো, আমাদের সি নম্বর শেষ, আমরা ডিতে আসি। বিটুইন দিস টু অলিম্পিয়ানস হু হ্যাজ ব্যাকড দ্য হাইয়েস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম, একই সময়ে কে সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন, একই সময়ে কে সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন।
মানে হচ্ছে একবারের অলিম্পিকে কে বেস্ট করেছেন। এই যে দেখো অ্যামং দেম, একই সময় বলতে একবারের অলিম্পিক না, এখনও পর্যন্ত বেস্ট আর কি। তাহলে এখন অ্যামং দেম, তাদের দুজনের মধ্যে অ্যামং দেম ফিলিপস হ্যাজ ব্যাগড, তিনি মূলত নিজের ব্যাগে পুরেছেন বা নিজের অধীনে নিয়েছেন দ্য হাইয়েস্ট অনার বাই গেটিং 22 মেডেলস। অ্যামং দেম এখানে কি ইন ওয়ান টার্ম ছিল না, প্রশ্নের মধ্যে কি ছিল, আমি কথাটাকে আরেকবার বলে দিচ্ছি, দাঁড়াও। সেম টাইম ফ্রেম, একই সময়ে। আচ্ছা, বিটুইন দিস টু, এখানে আমরা বিটুইন দেম, এখানে অ্যামং না দিয়ে আমরা আচ্ছা অ্যামং দেম, সমস্যা নেই। অ্যামং দেম তাদের মধ্যে ফিলিপস হ্যাজ ব্যাক দ্য হাইয়েস্ট অনার বাই গেটিং 22 মেডেলস, তাদের উভয়ের মধ্যে মূলত মাইকেল ফিলিপসই নিজের অধীনে 22টি মেডেল নিয়েছেন এবং এটাই তাকে সর্বোচ্চ সম্মান এনে দেয়। ঠিক আছে, সমস্যা নেই, এটুকু অ্যান্সার করো। আর সবার শেষে গিয়ে এই যে দেখো আমাদের শেষ, হোয়াট প্রুভস ফিলিপস টু বি দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান, কি ফিলিপসকে সবচেয়ে সজ্জিত অলিম্পিয়ান হিসেবে প্রমাণ করেছে। হোয়াট প্রুভস কোন বিষয়টি, তাহলে এখানে ফিলিপস দিয়ে আমরা শুরু করব, ফিলিপসের পরে এখানে ফিলিপসের শেষে এস আছে জন্য একে প্লুরাল ধরো না, কারণ ফিলিপস নামের শেষে এস আছে, এটা একজন ব্যক্তি, এই একজন হওয়ার জন্যই থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ভার্বের সাথে এস অথবা ইয়েস বসছে। তোমরা কিন্তু এই ভুলটা কোনোভাবেই মনের ভুলে পরীক্ষার হলে করবা না। লাস্টে এসে আমরা দেখতে পাচ্ছি, আমরা শেষ প্রশ্ন হচ্ছে কি টাচিং হিজ রেকর্ড ব্রেকিং ট্যালি অফ 22 মেডেলস, মানে এক হতে ট্যালি মানে ঝুড়ি, হ্যাঁ 22টি মেডেলের যে ঝুড়ি এটা কি করেছেন তিনি টাচ করেছেন এবং নিজের অধীনে নিয়েছেন। এটাই প্রুভস ফিলিপসকে কি করেছে, প্রমাণ করেছে টু বি দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান। তার মানে যার ঝুড়ি শূন্য সে কি এখানে বেস্ট হতে পারে না, যার ঝুড়ি পরিপূর্ণ এবং পদকের ঝুড়ি পরিপূর্ণ, এবং সেই পদকটা কিসের, ওই পদকের ঝুড়ি বলতে মেডেল যে ট্যালি আছে সেই ট্যালিটা হচ্ছে 22টি স্বর্ণ বা 22টি পদকের। এটাই মূলত তাকে কি করে দিয়েছে, এটাই মূলত তাকে সর্বোচ্চ সংখ্যক পদক জেতার মাধ্যমে তিনি যে সবচেয়ে বেশি সুসজ্জিত একজন অলিম্পিয়ান সেটি মূলত প্রমাণ করে দিয়েছে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের বা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা পুরো ক্লাসটি বুঝেছো। পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর ছিলাম তোমাদের সঙ্গে। পরবর্তী কোনো একটি ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।